পরের দিন সকাল প্রমুখ দ্রুত রেডি হয়ে গাড়িতে উঠে সিরাত তার পিছু পিছু যায়। রাকিব চৌধুরী কাল রাতে প্রমুখকে জানায় লাবণ্য আর লীনা খন্দকারের কথা। সিরাতের দেহটাও ঠিক নেই। সে ভাবনা অনুযায়ী আজ সিরাতকেও সাথে নিচ্ছে। হসপিটালে গিয়ে দুই কাজ একসাথে হয়ে যাবে। তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল। রাকিব চৌধুরী করিডোরে বসা ছিল, তাদের দেখে দ্রুত হেঁটে আসে। সিরাতের সাথে অল্প কথা বলল। প্রমুখ তখন গম্ভীর কণ্ঠে বলল, মিসেস নীলার এখন কি অবস্থা? রাকিব চৌধুরী হতাশার সুরে উত্তর দিল, আইসিইউতে ভর্তি। ডক্টর শিওর হয়ে কিছুই বলতে পারছে না। প্রমুখ তাচ্ছিল্য হাসলো, বাঁকা হেসে বলল, রাখে আল্লাহ মারেকে যেমন কর্ম করেছে এখন থেকে তার ফল ভোগ করবে। তোমার লাইফ, আব্বু আম্মুর সংসার সব কিছুই ওই মহিলা নিজ হাতে ধ্বংস করেছে। আল্লাহ তাকে এমনি এমনি ছেড়ে দেবে? নিজ চোখে নিজের পতন দেখে মরবে সে। রাকিব চৌধুরী কিছু বলার ভাষা খুঁজে পেল না। সে জানে লিনার কখনোই আগের মতো স্বাভাবিক হবে না। বেঁচে থাকলেও মরার মতো বিছানায় শুয়ে বসে কাটাতে হবে। একটা মানুষের জীবনের সেকেন্ডেও ভরসা নাই, আল্লাহ চাইলে সব হয়। রাকিব চৌধুরী ভেবেই নিয়েছে পাপের শাস্তির ফল পাচ্ছে লিনা। আজ দুপুরে জ্ঞান ফেরার কথা তার। সেই সময় বোঝা যাবে পরিস্থিতি জটিল নাকি স্বাভাবিক। তিনি চিন্তিত হয়ে পড়ল, একা সংসারে দুটি নারীকে কিভাবে সামলাবে সে। লাবণ্য এখনও ঠিক হয়নি। তার হৃষ্টপুষ্ট শরীরটার ভয়াবহ অবস্থা, জীর্ণশীর্ণ দেহের রুক্ষ মুখশ্রী। ডক্টর জানিয়েছে তার দেহে রক্তশূন্যতা ধরা পড়েছে। সাথে অতিরিক্ত না খাওয়ায় ভবিষ্যতে কিডনির প্রবলেম হওয়ারও সম্ভাবনা ছিল। আর কিছুদিন এভাবে অনিয়ম খাওয়া দাওয়া করলেই পরিস্থিতি হাতের বাইরে যেত। কারণ এত ছোট বয়সে অসুস্থ হওয়া ভালো লক্ষণ নয়। যেহেতু হসপিটালে আছে, এতেই নিশ্চিন্ত, তারও ট্রিটমেন্ট চলছে। এসব শুনে আরও ভেঙে পড়ে রাকিব চৌধুরী। তার মেয়েকে স্যালাইন আর ঘুমের ওষুধের মাঝে রেখেছে ডাক্তার। কারণ জেগে উঠলে মায়ের জন্য হাইপার হয়ে যায়, কেঁদে উঠে বারবার, পাগলামিও বেড়ে যায়, কাউকেই তোয়াক্কা করে না। সিরাতের কিছু টেস্ট করা হলো। রাকিব চৌধুরী একটু আগে জানলো প্রমুখ বাবা হবে। এ খবর যেন তার কাছে অত্যন্ত কষ্টের মাঝে এক টুকরো সুখের কারণ। হসপিটালে সকালের সামনেই জাপটে ধরে প্রমুখকে উৎফুল্ল কণ্ঠে বলল, তুই জীবনে অনেক সুখী হ। আমার জীবনের সব সুখ আল্লাহ তোর মাঝেই ঢেলে দিক। স্ত্রী সন্তান নিয়ে ভালো থাক বাবা। আমি খুব ভালোবাসি তোকে। খুব খুশি হয়েছে আমি। সিরাতের চোখে অশ্রু চলে আসে। প্রমুখ ম্লান হেসে রাকিব চৌধুরীর পিঠে হাত রেখে ছোট্ট করে বলল, দোয়া করো সকল অন্ধকার কুদৃষ্টি থেকে আমার পরিবার সুরক্ষিত থাকে। রাকিব চৌধুরী মাথা ঝাঁকায়। প্রমুখের মাথায় হাত বুলিয়ে দিল। সিরাত তাদের দৃশ্য থেকে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। ঠোঁটে তার মিষ্টি হাসি। প্রমুখ তাকে ধরে নিয়ে যায় ভেতরে। টেস্ট শেষে সিরাতের কানে কানে বলল, তোমার পেটে কি সত্যি আমার বাচ্চা? সিরাতের কান গরম হয়ে যায়। সে চোখ খিচে শক্ত গলায় বলল, না, অন্য পরপুরুষের। প্রমুখ ঠোঁট টিপে হাসলো। আশেপাশে একবার চোখ বুলিয়ে সিরাতের গালে টুক করে চুমু খায়। সিরাত লজ্জায় হকচকিয়ে উঠে। বাম হাত তৎক্ষণাৎ গালে চলে গেল। সে চোরা চোখে চারিপাশ দেখে রেগে তাকালো। প্রমুখ মুচকি মুচকি হেসে নিচু কণ্ঠে বলল, সিরাত বেবি, আমি কি সত্যি বাবা হচ্ছি? সিরাতের কান ঝাঝা করে। লোকটা দিন দিন আরও নির্লজ্জ হচ্ছে। এটা কেমন কথা? সে বাবা হচ্ছে না তো কে হচ্ছে? পাশের বাসার কাশেম চাচা? যত সব। সে কটমট করে বলল, না, আপনার বাবা হওয়ার প্রশ্নই ওঠে না। বাবা হচ্ছে আমার বেবির বাবা। প্রমুখ গাল ভরে হাসলো। এই হাসি সুখের, আনন্দের, শান্তির। কি যে প্রশান্তি লাগে আজকাল। অফিস কাজ সব বাদ দিয়ে সিরাতের পেটের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। চুমুতে চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছা হয়। যদিও কাল থেকে সারাক্ষণ জ্বালিয়েছে সিরাতকে। এখনও সুযোগ খুঁজছে সিরাতের পেটে কান লাগিয়ে বেবিকে জিজ্ঞাসা করতে, এই বাচ্চা তোমার আব্বুর নাম কি বলো তো? প্রমুখ নাকি স্ত্রীরাজ? তুমি কি আসলে আমার বেবি নাকি দামনি মেয়ের? সিরাত মেকি রাগ দেখে হেঁটে বের হচ্ছিল। তখন প্রমুখ হনহনিয়ে তার পাশাপাশি দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল, সিরাত, তোমার কি লজ্জা টজ্জা করছে না? সিরাত কপাল কুঁচকে তাকালো। লজ্জা করবে কেন? তবে আপনার মতো অসভ্য উল্টাপাল্টা কাজ করলেও অবশ্যই লজ্জায় মাথা কাটা যাবে। প্রমুখ গায়ে মাখল না, ফিসফিস করে বলল, তুমি প্রেগনেন্ট, এটা সবাই জেনে যাচ্ছে। আমার বাচ্চা তোমার পেটে, আই মিন তুমি আমার বেবি নিজ পেটে নিয়ে ঘুরছো। তাহলে কি দাঁড়ালো? সিরাত হতভম্বের জানতে চায়। কি দাঁড়ালো? প্রমুখ কাচুমাচু করে বলল, সবাই তোমাকে দেখে হাসবে। বুঝে গেল আমাদের মধ্যে কিছু কিছু হয়েছে, যার দরুন তুমি আমার বেবি পেটে নিয়ে ঘুরছো। সিরাতের হাঁটা তৎক্ষণাৎ থেমে যায়। সারা দেহ শিউরে ওঠে। লজ্জায় চোখ বন্ধ করলো। তার এখন ইচ্ছে করছে এই লোকটার মুখে ট্যাপ লাগিয়ে দিতে। অসভ্য নির্লজ্জ একটা লোক। লজ্জা দিতে যে সর্বদাই প্রস্তুত। একটুও চুপ থাকতে পারে না। প্রমুখ তার কাণ্ডে মজা পেল। শব্দ করে হাসলো সে। আর একটু লজ্জা দিতে বলল, আমি কি বুঝিয়েছি? তুমি কি বুঝিয়েছো সিরাত, নাকি প্র্যাকটিক্যালি বোঝাবো? সিরাতের নাকের পাটা ফুলে উঠে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে তার।
সে কটমট করে তাকায়। প্রমুখের হাতে নিজের পাঁচটি নখ দাবিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, মুখে লাগাম টানুন অসভ্য পুরুষ, নির্লজ্জ লোক একটা। যা নয় তাই বলছেন। এটা হসপিটাল, ভুলে যাবে না। সে কথা বলেই তৎক্ষণাৎ হনহনিয়ে দূরে চলে গেল। প্রমুখের হাসি থামছে না। সে হাতের খামচির দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এই রাক্ষস কখনোই ভালো হবে না। আজীবন কামড়াকামড়ি খামচাখামচি করেই যাবে। প্রমুখ লীনা খন্দকারকে দেখতে না গেলেও সিরাত গেল। কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে আসে। উপলব্ধি করল লাবণ্যর মনের অবস্থা। মেয়েটা তার মতোই কষ্টে আছে। মা না থাকলে কেমন লাগে তাদের মতো মানুষের থেকে ভালো কে জানে। লাবণ্যর জায়গায় সে থাকলেও ঠিক এমনই পাগলামি করত। অবুঝ মেয়েটা তো জানে না তার মায়ের কীর্তিকলাপ। যখন জানবে তখন কি করবে? স্বাভাবিক থাকবে তো? সে তো একজন বেস্ট মা হিসেবেই জানে। সিরাত দীর্ঘশ্বাস ফেলে। লাবণ্যর কেবিনে তারা তিনজন দাঁড়িয়ে। প্রমুখ বেডে বসে লাবণ্যর মাথায় হাত বুলিয়ে দিল। কালি পড়ে যাওয়া চোখের দিকে তাকে আফসোস করে সে। সিরাতের মুখটা থমথমে। তার মনেও অনেক কষ্ট। ভেবে নিল বাসায় গিয়ে প্রমুখের সাথে কথা বলবে। এভাবে কখনোই কোনো সমস্যার সমাধান হয় না। সে লাবণ্যর মুখে আদর করে বলল, মামা, লাবণ্য ভালো হবে কি করলে? রাকিব চৌধুরী চোখের পানি মুছে তপ্ত শ্বাস ফেলল। প্রমুখের দিকে এক নজর তাকিয়ে বলল, লাবণ্য আমাকেও মানছে না। ওর মাকে ভীষণ ভালোবাসতো। জীবনের সবসময় মায়ের আদরে আহ্লাদি হয়েছে। যখন যা চেয়েছে তাই পেয়েছে সে। মাকে ছাড়া এক বিন্দুও ভাবতে পারে না। আর আমাকেও নিজের ফ্রেন্ডের মতো ভালোবাসতো। এখন তাও মানছে না। প্রমুখ চোখ মুখ শক্ত করে বলল, মেয়েটার উপর দিয়ে অনেক বড় ঝড় যাচ্ছে। এই ছোট বয়সে এত কিছু নিতে পারছে না। তুমি ওকে সময় দাও, নিজেকে স্বাভাবিক করতে দাও। রাকিব চৌধুরী বলল, এটা হয়তো বাকি জীবনে সম্ভব নয়। প্রিয়জন বলতে মা, বাবা, মামা আর সাফওয়ানকেই মেনেছে সে। এখন আমি ছাড়া কেউ নেই। তার মাঝে আমাকেও মানছে না। কি করব আমি? প্রমুখ কোনো উত্তর দিতে পারল না। হঠাৎ রাকিব চৌধুরী তার হাত ধরে কান্না করে দিলেন। অনুনয়ের সুরে আকুতি মিনতি করে বলল, আমার বাবা, তুই একটু দয়া দেখা। লাবণ্যকে এখন শুধু সাফওয়ানই সামলাতে পারবে। দুনিয়ার আর কারোর সাধ্য নেই লাবণ্যকে কন্ট্রোল করার। আমি তোর পায়ে পড়ছি, তবুও তুই সাফওয়ানকে ক্ষমা কর। আর কষ্ট দিস না। ছেলেটা বাপের হাতে নষ্ট হয়েছে, অথচ নিজ ইচ্ছায় একটাও খুন করেনি। তুই ভেবে দেখ। আমি জানি উপরে যতই শক্ত দেখাস না কেন, তুই অনেক নরম মনের ছেলে। অনেক তো হলো শত্রু শত্রু খেলা। এবার তো ছেড়ে দে। আমার মেয়ের জন্য হলেও তুই আমার কথা রাখ। চোখ মেলে দেখ, তোর মন অসুস্থ হয়ে শুয়ে আছে। একটু উদার হ। সাফওয়ান এতদিন হয়তো বুঝতে পেরেছি তুই কি জানিস না, মানুষকে ক্ষমা করা মহৎ গুণ। এত বছরে নিজ হাতে অনেক পাপ ঘাড়ে নিয়েছিস। আজ একটি ভালো কাজ করে একটু পাপের বোঝা ক্ষমা। আল্লাহ কিন্তু শত খারাপ কাজের পরেও ক্ষমা চাইলে মাফ করেন। আমি জানি তুইও পারবি অতীত ভুলে সুখে থাকতে। প্রমুখ চুপ করে শুনল। তার চোখ দুটি জ্বলে উঠে। সে বেরিয়ে যেতে রাকিব চৌধুরী উচ্চস্বরে বলল, বাবা, আমি কথা দিচ্ছি সাফওয়ান আর কখনোই দেশে থাকবে না। লাবণ্য সহ সবাইকে সিঙ্গাপুর পাঠিয়ে দিব। তুই যদি চাস তাহলে ওরা থাকবে না দেশে। তবু একটু দয়া করে ছেড়ে দে। আমার মেয়েকে বাঁচা। শুনে রাখ, আমার মেয়ের কিছু হলে তোকে ছাড়বো না আমি। সাফওয়ান খুনি হলে তোর তার থেকেও বড় খুনি। তার মতোই তুই নিজেকেও অনেক সন্তানকে এতিম করেছিস। তাহলে সে কেন একা শাস্তি পাচ্ছে? তুই তো একই ঘাটের মাঝি। হিসেব বরাবর হওয়া উচিত। তৎক্ষণাৎ প্রমুখের পা জোড়া থেমে যায়। পেছনে ঘুরে তাকিয়ে দেখল এক বাবার কান্না, যিনি মেয়ের জন্য আরেক মায়ের ছেলেকে হুমকি দেয়। মনে সব কথা উগড়ে দিল। প্রমুখের বুকের বা পাশে চিনচিন ব্যথা অনুভব হলো। সেই মুহূর্তে পা চালিয়ে দ্রুত বাইরে চলে যায়। সিরাতও উঠে দাঁড়ায়। রাকিব চৌধুরীকে সে বলল, প্লিজ মামা, আপনি কাঁদবেন না। লাবণ্যর খেয়াল রাখুন, আমি আবার আসবো। রাকিব চৌধুরী হতাশ চোখে সিরাতের হাত নিজের হাতের মুঠোয় নিল। অসহায় কণ্ঠে বলল, তুমি একবার বুঝিয়ে দেখো মা। আমার বিশ্বাস একমাত্র তোমার কথাই প্রমুখ শুনবে। একটি বার বলো, জীবনে ও তো কম মানুষ মারেনি। কই, তারা তো প্রতিশোধ চায়নি। তবে ওর কেন প্রতিশোধ নিতে হবে? জীবন তো একটাই। এত প্রাণ ঝরানোর কি দরকার? দেশে কি আইন নেই? আমি জানি তোমার মাকে মেরেছে, এরাও শুনেছি, ও চিনতই না তাকে। তাছাড়া তোমাকে পাওয়ার জন্যই খুন করেছে। শাহিন বলেছিল যদি মারে তবে তোমাকে ওর কাছে পৌঁছে দিবে, কিন্তু নিজের বাপের চালাকি সে বুঝেনি। এখন তুমিই বলো,
সাফান কতটা ভালোবাসলে এমন কাজ করে? সিরাত প্রতিটা কথা শুনলো মন দিয়ে। সত্যি তার কথাগুলো সাফওয়ান না জেনে মেরেছে, কিন্তু মানুষ খুন করাও পাপ। তবে তাকে সেই কাঠগড়ায় দাঁড় করালে প্রমুখকেও করাতে হবে, কারণ দুজনে একই নৌকার মাঝি। ভুল দুজনের মধ্যেও আছে। যদি সাফওয়ান শাস্তি পায় তবে প্রমুখেরও পাওয়া উচিত, কিন্তু সে কোনোদিনও চাইবে না প্রমুখের কিছু হোক। তাহলে কি লাবণ্যেরও সেরকম কষ্ট হচ্ছে? সিরাত উপলব্ধি করলো মেয়েটার কষ্ট। যদি প্রমুখের বেঁচে থাকার অধিকার থাকে, সাফওয়ানেরও আছে। তার মায়ের মৃত্যু হয়তো ওরকমভাবেই ছিল। সাফওয়ান না মারলেও অন্যভাবে মারতে পারত, কারণ কেউ চিরস্থায়ী নয়। এটাও সত্যি, সাফওয়ান আসলে তাকে অনেক ভালোবাসতো। সেই অনুভূতি কখনোই মিথ্যে নয়। তাছাড়া এখন যদি লাবণ্যকে পেয়ে সুখে থাকে, তাহলে থাকুক না, লাবণ্য একটা সুস্থ জীবন পাক। আহারে, বেচারা হয়তো জানেই না এত কিছু ঘটে গেছে। কেমন আছে ছেলেটা? সে দীর্ঘশ্বাস ফেললো, কিছুটা ভেবে নিল। রাকিব চৌধুরী মাথায় হাত বুলিয়ে অনুরোধের সুরে বলল, আমার মেয়ের জীবন বাঁচাও। সাফওয়ানকে ছাড়তে বলো, নয়তো মেয়েটা যে মরেই যাবে। সিরাত মাথা ঝাঁকিয়ে দৃঢ়তার সাথে বলল, চিন্তা করবেন না মামা, আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রমুখকে বোঝানোর। আমি কখনোই চাই না ওর হাতে আর কারোর প্রাণ যাক, কোনো মায়ের কোল খালি হোক। অনেক হয়েছে খুনাখুনি, আর কারোর জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলতে দিব না। রাকিব চৌধুরী যেন ভরসা পেল, বলল, ছেলেটা যেন এবার ভালো পথে ফিরে আসে। সিরাতের জবাব দেওয়ার মাঝে প্রমুখ চলে আসে। তাড়াহুড়ো করে তাকে উঠালো গাড়িতে। একটা রেস্তোরাঁর সামনে এসে সিরাতকে কিছু খেতে বলে, কিন্তু মেয়েটা চুপ, মাথায় ঘুরছে। কিভাবে সব কথা বলা যায়? প্রমুখ নিজেই তাকে নিয়ে যায়। তখন বেলা 12টা। হালকা কিছু খেয়ে প্রমুখ বলল, আজ বাসায় আহাদ, রাহান আর কবির আসবে। সার্ভেন্টদের জানিয়ে দিয়েছি, ওরাই সব আয়োজন করবে। রাতে পার্টি করবো বড়সড়। তুমি কি বিরক্ত হবে? তাহলে না করে দিব। সিরাত কোল্ড ড্রিঙ্কস খেয়ে উত্তর দিল। এই বিপদের সময় পার্টি? আপনি তো মামিকেও দেখতে গেলেন না। প্রমুখ চোখ গরম করে বলল। চুপ! কিসের মামি? কাকে মামি বলো? ওই খুনিকে? সিরাত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল। শান্ত হন, তবু একবার দেখার প্রয়োজন ছিল। প্রমুখ উঠে দাঁড়ায়। সিরাত আবারও বলল। আপনি কবির ভাইদের আসতে বলুন, সমস্যা নেই। রেস্তোরাঁ থেকে বেরিয়ে ওরা সরাসরি বাসায় যায়। সিরাতকে বিছানায় শুইয়ে দিয়ে প্রমুখ ওয়াশরুমে গেল। সিরাত দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ বাদে লিনার জ্ঞান ফিরল। রাকিব চৌধুরী তার সামনেই বসা। লিনা আশেপাশে তাকিয়ে চুপ করে থাকে। মুখের ডান পাশের অংশ বেঁকে আছে। রাকিব চৌধুরী ধীর কণ্ঠে বলল, আমাকে চিনতে পারছো লিনা? লিনা আশেপাশে তাকিয়ে রাকিব চৌধুরীকে দেখলো। কপাল কুঁচকে তাকায়, তবুও মাথার ভেতরটা মনে হলো ছিঁড়ে যাচ্ছে। সে মনে করার চেষ্টা করে। রাকিব চৌধুরী আবারও তাকে জিজ্ঞাসা করলো। ডক্টর ধীর কণ্ঠে বলল, মিসেস চৌধুরী, আপনার কিছু মনে পড়েছে? লিনা কাউকেই তেমন চিনতে পারল না। মাথায় চাপ অনুভব হচ্ছে। সে অসুস্থ মুখে খুব কষ্টে আওড়ালো, পড়ছে না। কি হয়েছে আমার? রাকিব চৌধুরী যেন এক বড়সড় ধাক্কা খেলো। হকচকিয়ে উঠে দুপা পিছিয়ে যায়। ডক্টর তাকে ধরে নার্সকে বলল, ইঞ্জেকশন দিন, রোগীর রেস্ট প্রয়োজন। রাকিব চৌধুরী ডক্টরকে প্রশ্ন করল, লিনার কথা স্পষ্ট হয়নি। ও কাউকে চিনতেও পারছে না, তাহলে বেঁচে থাকবে কিভাবে? এভাবে কি কেউ বাঁচে? কথাও কেমন অস্পষ্ট। ডক্টর তাকে নিজের কক্ষে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে আশ্বাস দেয়, রোগীর সুস্থতা তার উপর নির্ভর করবে। সে চাইলে স্মৃতি মনে করতে পারবে, তবে বেশি চাপ দেওয়া যাবে না। আগের স্মৃতি আবছা আবছা মনে হতে পারে। আপনাদের সাথে কাটানো মুহূর্তের ছবি দেখিয়ে তাকে মনে করাতে পারেন। ডক্টর আবারও জানালো, আমাদের কিছু করার নেই। শুধু মনে করুন, উনি তৎক্ষণাৎ মারাও যেতে পারত। বেঁচে আছে, এটাই অনেক। যতদিন আছে একটু যত্ন নিয়ে বাঁচিয়ে রাখুন। মনে করুন এসব বোনাস। প্রতিদিন তাকে ভালোবাসুন। ভাবুন তার জীবনের আজই শেষ দিন। তাকে নতুন করে চেনান, বোঝান আপনারাই তাদের আপনজন। এখন তার সে বাচ্চাদের ন্যায় হয়ে গিয়েছে। ধীরে ধীরে বোঝাতে হবে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বাসা ভর্তি হয়ে যায়। প্রমুখের কথা মতো কবির মারিয়াকে সঙ্গে এনেছে। সে খুব খুশি হয়েছে বউকেই প্রথম প্রমুখের বাসায় আনতে পেরে। এতদিন ধরে স্বামীর মুখে যে বসের নামে অভিযোগ, কুকীর্তি, বিরক্তি, গালি শুনেছে মেয়েটা, সেও আজ নিজ চোখে তাকে সামনে দেখে ভীষণ খুশি। অথচ এত কিছুর মাঝেও তারা কেউ জানে না কেন এসবের আয়োজন, কেন প্রমুখ হঠাৎ তাদের নিজ বাসায় ইনভাইট করলো। ব্যাপারটা সন্দেহজনক হলেও বসের কথার পিঠে জিজ্ঞেস করতে পারেনি, চুপচাপ চলে এসেছে। তাছাড়া প্রমুখের নির্দেশে কালকে সারাদিন ওরা মিষ্টি মুখ করায় অনেককে, অফিসের লোক থেকে শুরু করে সবাই। ওরা ক্লান্ত থাকায় কারণ খোঁজার সময় হাতেই পায়নি। আজ আমন্ত্রণ পাওয়ার সাথে সাথে বাসায় এসে হাজির। তাদের সাথে আহাদ, রায়হানও এসেছে। সবাই সোফায় বসে টুকটাক কথা বলতে শুরু করে। মারিয়ার সাথে প্রমুখ স্নেহের সাথে পরিচিত হয়ে নেয়। তৎক্ষণাৎ মেয়ের চোখে মুখে বিস্ময় খেলা করলো। এতদিন যাকে
খচ্চর ভেবে এসেছে উনি এতটা অমায়িক, ভাবতেই পারছে না। প্রমুখের এই মিষ্টি আচরণে সে সন্তুষ্ট হলো। মুখের হাসি ফুটিয়ে আড্ডা শুরু করলো। ধীরে ধীরে বুঝলো তার স্বামী একটা আসামি। লোকটা পদে পদে তাকে মিথ্যা বলেছে। এত ভালো মানুষকে কেউ খারাপ বলে? নিশ্চয়ই কবিরের মাঝে হাজারটা দোষ, তাই সারাক্ষণ বকাঝকা খায়। মারিয়া এটাই ভেবে নিল, কারণ বাসায় কোনো কাজ দিলে একদমই করতে পারে না, উল্টো বাড়িয়ে দেয়। নিশ্চিত অফিসেও এমন করে। সে সিরাতের সাথেও অনেক ফ্রি হয়ে গেল। মিশুক মেয়েটাকে পেয়ে সিরাতও ভীষণ খুশি। প্রমুখ সিরাতকে রেস্ট নিতে বলে। মারিয়া সেই ভেবে তাকে পাঠিয়ে রান্নাঘরে যায়। সেখানে জুলেখা আছে। জুলেখা চা তৈরি করছিল। মারিয়া বলল, স্যারের সাথে দারুণ মানিয়েছে ম্যামকে। জুলেখা হেসে টুকটাক কথা বলে। প্রমুখ তাদের নাস্তা বানাতে বলে। অন্য একটা ফাঁকা রুমে তিনজনকে সাথে নিয়ে যায়। সিরাত তাদের নিজস্ব বেডরুমে। প্রমুখ চায়নি কোনোভাবেই সিরাতের যেন খারাপ না লাগে। সেই ভেবেই দূরের একটা ফাঁকা রুমে আড্ডার আসর বসালো। সেখানে আগে থেকেই রাখা বিয়ার তিনজনের দিকে ছুড়ে বলল। আহাত কবিরের মুখে জামা ঘষে দে। প্রমুখ টান টান করে সোফায় বসলো। মুখে বাঁকা হাসি ঝুলিয়ে তাদের কপাল কুঁচকে তাকানোর মাঝে আবারও বলল, তুই বলেছিলি আমার আগে বাপ হবি, এবার সব মিথ্যে হলো তো? বলেছিলাম আমি তোর বস, সব ক্ষেত্রে বস হয়ে দেখাবো। আহাদ আর রায়হান মাত্রই বিয়ার মুখে পড়েছিল। আকস্মিক এই কথা শুনে কেসে উঠে কবির চোখ বড় বড় করলো। চোয়াল ঝুলিয়ে অবাক সুরে বলল, আপনি বাবা হচ্ছেন স্যার? আহাদ খুবই উৎসুক কণ্ঠে বলল, হ্যাঁ, এবার হিসেব মিলেছে। এজন্যই স্যার কাল দুপুরে জানালো অফিস আর রাস্তায় যাকে পাবো তাকে যেন মিষ্টি খাওয়ায়, সাথে কিছু গিফট। রায়হান ওর মুখের কথা কেড়ে নিয়ে কিছু মনে করে বলল, কবির আবার বুঝলি স্যার এইসব কেন করেছে? কালকে রাত 10টা পর্যন্ত মিষ্টিমুখ করানোর অর্ডার ছিল। সারাদিন খেটে টায়ার্ড হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম স্যার হঠাৎ এসব কেন করছে, কিসের খুশিতে, কিন্তু সাহস করে জিজ্ঞেস করতে পারিনি। এবার হিসেব বরাবর। কবির হতবিহ্বল হয়ে তাকায় প্রমুখের দিকে। তার বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছে। প্রমুখ তাকে লক্ষ্য করে বিয়ারের বোতলে চুমুক দিচ্ছে। ঠোঁটের মাছ থেকে নামিয়ে বলল, এইভাবে আহমকের মতো তাকিয়ে থেকে লাভ নেই। তোর ইঞ্জিনের সমস্যা আমরা সবাই বুঝে গেছি, লুজার কোথাকার। কবিরের এবার সম্বিত ফিরে আসলো। দৃঢ় কণ্ঠে বলল, স্যার আমার পুরুষত্ব নিয়ে একদম ঠাট্টা করবেন না, তাহলে আমি বসে থাকবো না। কি কবির, করে দেখা। তৎক্ষণাৎ আহাদ রায়হান উচ্চস্বরে হেসে ওঠে। কবিরের চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে আহাদ বলে, তুই চাইলে আমি ভাবির দায়িত্ব নিতে পারি, খুব সুখে রাখবো। কারণ সব ভাবির দিকেই আমি ক্রাশ খাই। ভাবি মানে ভালোবাসা, আমার প্রেম প্রেম পায়। কবির এবার চুপ থাকতে পারল না। বিয়ারের বোতল শক্ত হাতে ছুঁড়ে মারল। নিশানা ঠিক হওয়ায় একদম আহাদের কপাল বরাবর লাগে। আহাদ ব্যথায় তেতে ওঠে। কবির ক্রোধে থরথর করে কেঁপে তেড়ে গিয়ে বলল, কুত্তার বাচ্চা, মুখ সামলা, জুতা মারমু তোর মুখে। আহাদ দাঁতে দাঁত চেপে কাছে যেতে প্রমুখ হুঙ্কার ছেড়ে শক্ত কণ্ঠে বলল, জুতা তোর মুখে মারবো শালা। মাইয়া মতো চুলেছিল করার জন্য তোদের ইনভাইট করেছি, নেড়ে কুকুরের দল। কবির সহ ওরা চুপসে গেল। চুপচাপ বসলো সোফায়। প্রমুখ চোখ গরম করে আহাদকে সাবধান করে বলল, আজ থেকে সব নারী তোর মায়ের পেটের বোন। ফার্দার যদি ভুলে কোনো নজর দেশ, ওই চোখ দুটো তুলে ফেলবো। শপথ কর আর কোনোদিন এসব আউল ফাল কথা বলবি না, মেয়েদের বোনের নজরে দেখবি। আহাদ ভেঙচি কেটে বলল, সবাইকে বোনের নজরে দেখলে বউয়ের নজরে দেখবো কাকে? বিয়ে শাদি করবো না? এর জীবন কাটবে কিভাবে? প্রমুখ দাঁতে দাঁত চাপলো। বলল, বাহিনচোদ, তোর মতো 12 ভাতের ছেলে আর একটাও নেই। তলে তলে সুযোগ খুঁজছিস? এতই যখন উতলা, হোটেলে যেতে পারিস না? টাকা নেই স্যার, একটু নোটের বান্ডিল বাড়িয়ে দিয়েন, তাহলে সুবিধা হয়। প্রতিদিন শরীর মন দুটোই চাঙ্গা থাকবে, কাজও মন বসবে। প্রমুখ খেপে গিয়ে বলল, চুপ, মুখে মুখে তর্ক। এত সুশ্রী উঠলে বিয়ে কর বাহিনচোদ। আহাদ চুপ করলো। রায়হান চুপচাপ বিয়ার খাচ্ছে। এসব কথায় তার কোনো ইন্টারেস্ট নেই। প্রমুখ আরেক বোতল বাড়িয়ে দিয়ে সকলের উদ্দেশ্যে বলল, সব কটা আহমক পালছে, শুধুমাত্র রায়হান নম্রভদ্র ছেলে। রায়হান লজ্জা পেল হালকা করে। সে ঠোঁট টিপে হাসলো। আহাদ মুখ মুচড়ে তাকায়। কি আদিক্ষেতা ঢং! রায়হানের মতো আস্ত বজ্জাত পোলা নাকি নম্রভদ্র? এই কথা আহাদের ভেতরটা মানতে পারল না। মনে মনে ক্রোধ বাড়ল। কবির মুখ বাঁকায়। সে অপেক্ষা করতে থাকে মারিয়া নাস্তা নিয়ে কখন আসবে। প্রমুখ কিছুক্ষণ পর কবিরকে শাসিয়ে বলল, তোর মতো গাধা মাথামোটা বুইড়া ছেলেকে মারিয়ে কেমনে সামলে যত সব? কবির মিনমিনে সুরে বলল, যেভাবে আপনাকে ভাবি সামলাই ঠিক একইভাবে। তার কথা প্রমুখের কান অবধি গেল না। তবে সেখানে উপস্থিত হলো সিরাত, মারিয়া আর জুলেখা। তারা নাস্তা দিয়ে সোজা চলে যায় সিরাতের সঙ্গে। তিনজনে মিলে আড্ডায়
মশগুল হয়ে ওঠে। ওদিকে চারজন বিয়ার, চিকেন ফ্রাই, চায়ের সাথে হুইস্কি গিলতে থাকে একটার পর একটা। আজ কারোর কোনোদিন দুনিয়ার খেয়াল থাকে না। পর্দায় একটা ইংলিশ মুভি চালিয়ে হাসাহাসি থাপড়াথাপড়ি শুরু করে। সব থেকে মদ গিলেছে আহাদ আর রায়হান। কবির বইয়ের ভয়ে তেমন একটা খায়নি। প্রমুখ সিরাতের অবস্থার জন্য অল্প খেয়েছে, কিন্তু বাকি দুজনকে থামানো দেয়। অনেকদিন পর এমন সুযোগ পেয়ে দেদারসে গিলেছে। আজ তারা যত খেতে পারে খাবে। প্রমুখ কিছু বলবে না, ট্রিট হিসেবে সব দিবে। সিরাত কথার মাঝে মারিয়াকে বলল, কবির ভাইকে পেয়ে তুমি অনেক লাকি। বিয়ের কতদিন হলো? মারিয়া লাজুক হেসে জবাব দেয়, 1.5 বছর। যদি প্ল্যান থাকে বেবি নিতে পারো। মারিয়ার বয়স খুব বেশি নয়, 19 হবে হবে ভাব। সে লজ্জায় মাথা নুইয়ে বলল, এখনই এসব ভাবিনি, কলেজে ফাইনাল পরীক্ষা শুরু হবে। সিরাত গাল ভরে হাসলো। মারিয়া হঠাৎ বলল, আচ্ছা ম্যাম, মা হওয়ার অনুভূতি কেমন? সিরাত রেগে তাকায় বলল, আবার ম্যাম? বলিনি আপু ডাকতে? মারিয়া ইতস্তত বোধ করে মিনমিনে সুরে বলল, ওই তো ভাবি বলবো তাহলে, এবার বলুন না। যখন জানতে পারলাম কেমন কেমন যেন লাগলো, সর্বাঙ্গ শিউরে উঠেছিল আমার। খুশিতে আমি কেঁদে ফেলেছিলাম। তোমার ভাইয়াও ঠিক তাই করেছে। সিরাতের চোখ টলমল করলো। মারিয়া এক দৃষ্টিতে দেখল সেই মিষ্টি মুখখানা। তাদের আড্ডার মাঝেই হঠাৎ কলিং বেল বাজে। তৎক্ষণাৎ সিরাত ধীর পায়ে বেরোতেই দেখলো প্রমুখ দরজা লাগাচ্ছে। তার পাশে সায়রা। সে উপরের দিকে তাকিয়ে সিরাতকে হাই দিল। প্রমুখের সাথে চোখাচোখি হতে ছেলেটা চোখ টিপ মারে। সিরাত খুশিতে হেসে ওঠে। সায়রা দৌড়ে তার সামনে এসে বলল, মিস ইউ দোস্ত, খুব খুব মিস করছিলাম। প্রমুখ ভাইয়া বিকেলে কল করে বলল আজ আসতেই হবে, সাথে রাতটুকু থাকতে হবে। সিরাত জড়িয়ে ধরে তাকে রুমে নিয়ে আসলো। মুখ ফুলিয়ে বলল, কলেজে যেতে পারি না, বাসায় একা আর ভাল লাগছে না দোস্ত। এখন আরও যেতে পারবি না, ফুচকা আসছে না। সিরাত হাসলো। মারিয়ার সাথে পরিচয় করিয়ে বসলো বিছানায়। সায়রার পেটে হাত বুলিয়ে খিলখিল করে হেসে বলল, আমি খালা মনে হচ্ছে দোস্ত, কি যে খুশি লাগছে। সিরাতর মাথায় চাপড় দিয়ে বলল, চাহ পাগল, কি খাবি বল? সায়রা মাথা নাড়িয়ে বলল। কথা শেষে ফিক করে হাসলো, সাথে ওরাও হাসে। প্রমুখ দুহাতে বিভিন্ন স্ন্যাক্স এনে তাদের নিকট রেখে বলল, শুধুমাত্র শালিকা আর ছোট বোনের জন্য প্রযোজ্য। সিরাত ভুলেও এসব খাবে না। তোমার জন্য আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। সিরাত কপাল কুচকে নাক ছিটকালো। মুহূর্তে এক ভোটকা গন্ধে গা গুলিয়ে আসলো তার। সে অবিশ্বাস্য দৃষ্টিতে বলল, আপনি ড্রিঙ্কস করেছেন? ইস, কি গন্ধ! তৎক্ষণাৎ সে দৌড়ে ওয়াশরুমে যায়। প্রমুখ তার পেছনে যেতে গিয়েও থেমে গেল। সায়রাকে বলল, ওকে দেখে রাখো, আসলে সবাই একত্রে হলে একটু একটু হয়ে থাকে। আমি না বুঝে খেয়ে ফেলেছি। মারিয়ার মনটা ধক করে উঠে। সে মলিন মুখে বলল, ভাইয়া কবিরও এসব উল্টোপাল্টা জিনিস খেয়েছে? প্রমুখের নির্লিপ্ত কণ্ঠ, হ্যাঁ। ও এত বাজে, খারাপ লোকের মতো ড্রিঙ্কস করে? মেয়েটা ভীষণ কষ্ট পেল। সে সারাক্ষণ কবিরকে মহৎ ভেবে এসেছে, একজন ভালো ছেলে হিসেবে চিনেছে। কিন্তু আজ কবির তার থেকে পারমিশন না নিয়ে মদ খেলো। সে থম মেরে বসে রইল। প্রমুখের ওষ্ঠে হাসি ফুটে ওঠে। সে ভাবল, বোকা মারিয়া তাহলে জানেই না কবির কি কি করে। মেয়েটা যদি একটু টের পেত ছেলেটা কত ভয়ঙ্কর, নিশ্চিত জ্ঞান হারাতো, তারপর ডিভোর্স দিয়ে উধাও হতো। ভয়ে কশ্চিনকালেও কবিরের নিকট যেত না। সে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আরে প্যারা নেই, কবির এসব খায় না। আর জোর করে ওর খাওয়াই দিয়েছে। তুমি নিশ্চিন্তে থাকো, কবির বেশি খায়নি। আমার জানা মতো ওই একমাত্র ভালো ছেলে। খুব সুখী তুমি। মেয়েটি তার কথায় একটু স্বাভাবিক হলো। প্রমুখ সায়রাকে বুঝিয়ে দিয়ে দ্রুত চলে গেল। সিরাতের বমির কারণ সে হতে চায় না, তবে বাবু দুনিয়ায় আলো দেখার পর আবারও সে আলবাত সিরাতের বমি হওয়ার কারণ হতে চায়। যেহেতু একবার বাবা হওয়া শুরু করেছে, এরপর থেকে যতদূর পর্যন্ত হওয়া যায় বাবা হবেই, কিন্তু এখন নয়। গোটা রাত কেটে গেল হাই হ্যালোর আড্ডা, মাস্তি আর হাসাহাসিতে। সায়রা আর মারিয়াকে কাছে পেয়ে সিরাতও শান্তি পেল। সকালে 5টার দিকে আর টিকতে না পারে ঘুমিয়ে পড়ল সে। প্রমুখ রাতে প্রতি ঘন্টায় ঘন্টায় তাকে দেখতে এসেছে। এত কিছুর মাঝে সে মিস করছিল সিরাতের সঙ্গ। আহাদ রায়হানের মাতলামি বেড়ে যায় অনেক। সাথে কবির আর প্রমুখের লাথিকুতাও ফ্রিতে খায়। তারাও ভোর রাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। সকাল 11টায় সিরাত উঠে সায়রাকে ডেকে বলল, আমার খিদে পেয়েছে দোস্ত, কিছু একটা কর। সায়রা ধরফর করে উঠে চোখ মুখ মুছতে মুছতে বলল, এক্ষুনি রেডি করছি, কি খাবি বল? খিচুড়ি। ওকে। সায়রা চলে যায় নিচে। মারিয়াকে সিরাত আর ডাকলো না। সে প্রমুখের নাম্বারে কল করলো। কিছু সময় রিং হয়ে কেটে যায়। মেয়েটি ফোন পেলে ধীর পায়ে নিচে নামে। সায়রার সাথে আলাপ জুড়ে দেয়। তার মিনিট 15 পর প্রমুখ আর কবির বের হলো। সিরাত নাক সিটকে বলল, এই মুহূর্তে শাওয়ার নিয়ে আসুন, নয়তো একটা মাতাল লোকও আজকে আমার সামনে আসবেন না।
প্রমুখ কবিরকে ইশারায় রুমে ফিরতে বলল। সে দ্রুত শাওয়ার নিয়ে আসতেই দেখল আহাদ, রায়হান আর কবির নিচে। সিরাত চুপচাপ দূরে বসে আছে। নাস্তা রেডি করা প্রায় শেষ। মারিয়াও চলে আসলো ডাইনিংয়ে। সিরাত খাবারের প্লেট নিয়ে রুমে গেল। বাকিরা খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ পর চলে যাওয়ার সময় প্রমুখকে বলল, স্যার দারুণ একটা টিট দিলেন, এবার বেরোতে হবে। প্রমুখ সায় জানায়। মারিয়াকে মিষ্টি করে বলল, তুমি আবার আসবে, মনে থাকবে? মারিয়া হেসে সবার থেকে বিদায় নিয়ে ওদের সাথে চলে গেল। শুধু সায়রা রইল। সে খেয়ে দিয়ে প্রমুখকে বলল, আমাকেও যেতে হবে ভাইয়া। সিরাত নাকচ করে বলল, নো, নেভার। ভাইয়া ওকে বুঝান আমি কিভাবে ম্যানেজ করেছি, শুধু আমি জানি। একদিন থেকে যাও। সিরাত ও সায়রাকে টেনে ধরে। সায়রা বুঝাতে থাকলো অনেকভাবে। অতঃপর প্রমুখ মেয়েটাকে বুঝিয়ে বলল, আবার নিয়ে আসবো, এখন যেতে দাও। সায়রা হেসে ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল। সিরাত মুখ ফুলিয়ে বলল, খারাপ, সব লোকগুলোই খারাপ। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। প্রমুখ সিরাতের জন্য কিছু গিফট, আইসক্রিম, চকলেট আর ড্রেস কিনলো, সাথে শাড়ি। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7টা বেজে যায়। রুমে প্রবেশ করে নজরে পড়ল সিরাত টিভি দেখছে। তাকে দেখে মেয়েটা উঠে দাঁড়ায়। হাতের ব্যাগপত্র সোফায় রেখে বলল, বোরিং ফিল করছো? খারাপ লাগছে? সিরাত উস্কো খুস্কো করে মলিন মুখে তাকালো। এগিয়ে তার গলা জড়িয়ে ধরে বলল, ফ্রেশ হয়ে বারান্দায় আসুন। প্রমুখ ঝুঁকে তার নাকে মৃদু কামড় দিয়ে জবাব দেয়। বাইরে যাবে? সিরাত মাথা ঝাঁকায় পেটের দিকে তাকিয়ে বলল, বেবি তুমি কি পাপার সাথে বাইরে যাবে? সিরাত মাথা নাড়িয়ে বলল, ওকে বেবি। তারপর প্রমুখের গলায় মুখ লুকিয়ে বলল, আমাদের সঙ্গে বেবিও যেতে চায়। প্রমুখ হেসে উঠে তার কপালে গালে চুমু খেয়ে বলল, যত আজ্ঞা ম্যাডাম, বাবু যেহেতু বলেছে তার কথা কি ফেলতে পারি? সিরাত তার ময়লা ঘামযুক্ত শার্টে নাক মুখ ঘষে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। বুকে ঠোঁট চেপে বলল, আমি যা চাইবো আপনি বলেছিলেন তাই দেবেন। প্রমুখ তাকে শক্ত করে চেপে ধরে নরম স্বরে বলল, অবশ্য কিছু বলো। এখন না, ফ্রেশ হয়ে আসুন। এভাবে জড়িয়ে ধরলে যাবে কিভাবে? সিরাত হেসে উঠে খিলখিল করে আরো গভীরভাবে আলিঙ্গন করে ছেলেটির গলায় চুমু দিতে দিতে বলল। প্রমুখ তার মুখ 2 হাতের মাঝে নিয়ে চোখে চোখ রাখলো। মোলায়েমভাবে মেয়েটির অধরে চুমু খেয়ে বলল, কি হয়েছে? সিরাত তাকে ছেড়ে নাকাস্বরে বলল, এখন শান্তি লাগছে, আপনি জলদি আসুন। প্রমুখ চোখ বড় বড় করে হেসে উঠল। সিরাতের কোমর চেপে ফিসফিস করে বলল, আদর পাওয়ার বাহানা চলছিল দুষ্ট মেয়ে, আসো তবে আরেকটা দিই। সিরাত তার বুকে কিল বসালো। দূরে সরে বলল, শখ কত, দিব একটা কিল, ওই ঠোঁট ফেটে যাবে। প্রমুখ হাতে ট্রাউজার নিয়ে বলল, এত সাহস কিভাবে হলো? তুমি আমার ঠোঁট ফাটাবে? কত স্বাদের ঠোঁট আমার। ঠোঁটের কিছু হলে চুমুকাবো কিভাবে? সিরাত মুখ বাঁকালো। প্রমুখ ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর ফিরে আসে। তারপর সিরাতকে রেডি করিয়ে দুজনে বের হয় বাইরে। রাতের ঠান্ডা বাতাসে ঘুরতে থাকে দুজন। পাশের আইসক্রিম পার্লারে গিয়ে সিরাত গপাগপ খাওয়া শুরু করলো। প্রমুখ এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। মেয়েটার মাঝে ধীরে ধীরে আরও চেঞ্জ আসবে। তখন নতুন এক সিরাতকে দেখবে সে। আইসক্রিম খাওয়া শেষে গাড়িতে বসলো তারা। রাতের মৃদুমন্দ বাতাসে সিরাতের ভালো লাগার সাথে সাথে গা কাটা দিচ্ছে। সে চোখ বন্ধ করে 2 হাত আড়াআড়ি রেখে বসে রইল। প্রমুখ বুঝতে পারে মেয়েটির কোমর চেপে ও হ্যাচকা টানে নিজের কোলে বসালো। জড়িয়ে ধরে গালে গাল ঘষল। সিরাত 2 হাতে তার গলা ধরে নরম স্বরে বলল, আপনাকে একটা কথা বলি, মন দিয়ে শুনুন। বলো। আমাদের বাবুটাকে দুনিয়াতে আনার জন্য কষ্ট করতে হবে, নাকি এমনি এমনি চলে আসবে? প্রমুখ কপাল কুঁচকে বলল, অবশ্যই কষ্ট করতে হবে। তোমার কষ্টের কথা ভাবতেই তো আমার দম বন্ধ করার অবস্থা হয়। সিরাত ভাবলেশীনভাবে বলল, আর যদি মেরে ফেলি, ধরুন মেডিসিন খেয়ে নষ্ট করে ফেললাম, তাহলে আপনার কেমন লাগবে? আমার সন্তানকে হারিয়ে আমি কেমন হব? সিরাতের 2টি কথা শুনে তৎক্ষণাৎ প্রমুখ হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। মস্তিষ্ক গরম হয়ে গাড়ি জোরে ব্রেক কষল। ডান হাতে সিরাতের চোয়াল শক্ত করে চেপে হিসিয়ে বলল, কি বললে? মেরে ফেলবে মানে? তোমার বুক কাঁপলো না? মেরে ফেলার জন্য আমাকে জানিয়েছো? কান খুলে শুনে রাখো, আমার সন্তানের কিছু হলে তোমাকে খুন করবো সিরাত। কসম করে বলছি, সব তছনছ করে ফেলবো। তোমার সাহস কি করে হলো বাবুকে নিয়ে এসব বলার? ইচ্ছা করছে তোমাকে এখনই খুন করি। যে মুখ দিয়ে উচ্চারণ করেছে ওই মুখ উপড়ে ফেলে। বলেও একবার কথা বললে উল্টো পাল্টা কিছু করে বসবো। সিরাত হাসলো। তার চোয়ালে ব্যথা অনুভব হয়। এসব শক্ত কথাগুলো বলতে তারও বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। তবুও বলবে সে। নিজেদের দিয়ে আজ প্রমুখকে উপলব্ধি করাবে। সে বাঁকা হেসে বলল, নিজের সন্তানের জন্য এত দরদ, অথচ অন্যের সন্তানকে মারার জন্য বুক কাঁপে না? এতগুলো বছরে কত মায়ের কোল খালি করেছেন বলুন?
মনে রাখুন, আজকের পর থেকে আর কাউকে খুন করার কথা ভাবলে আমি আমার সন্তানকে নুন খাইয়ে। তার কথা শেষ না হওয়ার আগে বাম গালে শক্ত হাতে চড় পড়ল। প্রমুখ রণমূর্তি ধারণ করেছে, চোখ থেকে আগুন বের হচ্ছে যেন। সিরাত তখনও নির্লিপ্ত। সে সিরাতের ঘাড়ে হাত রেখে চুল টেনে আক্রোশের সুরে বলল, চুপ কর, মুখ দিয়ে টু শব্দ বের হবে না। তুই আমাকে রাগিয়ে দিলে কেন? আমার বাবু কিছু হলে সব উল্টোপাল্টা করে দেব। সিরাত হতাশ হয়ে নরম স্বরে বলল, একটি জীবনের কত মূল্য আপনি বুঝবেন না। মানুষ বাঁচানো অনেক কঠিন, কিন্তু মারা খুবই সহজ। তাছাড়া এই কাজের মতো নিকৃষ্ট কাজ পৃথিবীতে দুটো নেই। আমি আপনাকে বলছি না সাফওয়ানকে ছেড়ে দিতে, কিন্তু একবার লাবণ্য জায়গায় নিজের মেয়েকে ভাবুন। আপনার মেয়ের প্রিয় মানুষকে কেউ মারতে চাইছে, যার ফলে সে অসুস্থ। তখন আপনি কি করবেন? দুনিয়া তছনছ করে তাকে মেয়ের কাছে আনবেন। ঠিক তেমনই রাকিব চৌধুরী কষ্ট লাগছে। বাকি রইল আপনার মা বাবাকে হত্যা করা। সেগুলোর জন্য শাস্তি দিয়েছেন, শাস্তি পাচ্ছে, আর কখনো হাঁটতে পারবে না। অনেক হলো খুনাখুনি। ফার্দার ভুলেও যদি এই হাতে আর কেউ খুন হয়, আমি বাবুকে সঙ্গে নিয়ে এক জায়গায় চলে যাব, যে জায়গায় আপনার নাগালের বাইরে। দরকার পড়লে মরে যাব, তবুও আপনার এই হাতে আমার বাচ্চাকে ধরতে দিব না। যদি আজকে আমাকে কথা দিতে পারেন, তবেই আমি আপনার সঙ্গে যাব। প্রমুখ হতবাক হয়ে যায়। সিরাতকে ছেড়ে সে অবাক চোখে তাকিয়ে থাকে। তার বাবুকে নিয়ে কিভাবে মেয়েটা এসব বলছে, সে থরথর করে কাঁপে। সিরাতের চোখে জল। সে প্রমুখের বুকে ঝাঁপিয়ে পড়ে, ডুকরে কেঁদে ওঠে। প্রিয় প্রমুখ, আমি চাই না আমার বাবুর পাপা খুনি হোক। সবাই বলুক, ওই যে খুনির বেবি যাচ্ছে। প্লিজ সাফওয়ানকে মুক্তি দিন। আর আর কত শাস্তি পাবে সে? অতীত ভুলে যান, ভাবুন মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর কিছুই নয়। বাবার সঙ্গ পেয়ে কোনো বাচ্চা অনেক ভালো হয়, আবার সেই বাবারই প্ররোচনায় নিকৃষ্ট হয়। তেমনই সাফওয়ানেরও অবস্থা হয়েছে। বিয়ের আগ পর্যন্ত আমাকে একটা বাজে টাচও করেনি, ভুলেও কটু কথা বলেনি। কত অপমান করেছি, তবুও পিছু নিয়েছে। আপনি সব ভুলে সংসারে মন দিন। একজন ভালো বাবা হওয়ার ট্রাই করুন, যেন আমাদের সন্তান মাথা উঁচু করে বাঁচতে পারে। কোনো শত্রু যেন তার দিকে কুনজর না দেয়। আমাদের বাবুর জন্য হলেও আজকে কথা দিতে হবে, এই মুহূর্ত থেকে কাউকে খুন করবেন না। ভুল করলে শাস্তি দেবেন, তবুও প্রাণে মারবেন না। প্রমুখের চোখ দুটো জ্বলছে। সে তেতে উঠে বলল, তোর এক্সের এত সুনাম করছিস কেন? খুব গায়ে লেগেছে? সিরাত কেঁদে উঠে। সে আরো গভীরভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে হালকা ঢোক গিলে বলল, ওসব বাদ। মোট কথা, আমি চাই আপনি খুনাখুনি বন্ধ করুন, আমাদের নিয়ে হ্যাপি থাকুন। অন্য কেউ সুখে থাকতে দিন, আর কারো প্রাণ অকারণে ঝরে না যাক। মায়ের কোল খালি না হোক। সাফওয়ানকে ছেড়ে দিন, ভুলে যান সব কিছু। প্রমুখের হাত পা কাঁপছে। সে ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে কন্ট্রোল করতে চাইল, কিন্তু সব কন্ট্রোলের বাইরে। রাগে ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। সে সিরাতকে বুক থেকে সরাতে চাইল, কিন্তু সিরাত কেঁদে আরো শক্ত করে চেপে ধরল। বুকে অনবরত চুমু খেয়ে বুঝালো, প্লিজ আমার কথা রাখুন। সময় গড়ালো কিছুটা। দুজন সেভাবেই বসে রইল। হঠাৎ প্রমুখ সিরাতকে গভীরভাবে আষ্টে পিষ্টে ধরে অস্পষ্ট স্বরে বলল, খুন না করলে বাবু আমাকে পাপা বলে ডাকবে? খুশি হবে? বাবুকে আমি ধরতে পারবো? তাকে কেউ খুনি বেবি বলবে না তো? এত মানুষের অভিশাপ লাগলে কেমন হবে সিরাত? বাবুর কিছু হলে আমি মরে যাব, আর কাউকে হারাতে চাই না। তোমাদের সাথে বাঁচতে চাই আমি। বাবুকে বলো তার পাপা একজন বেস্ট পাপা হয়ে দেখাবে, আর কাউকে মারবে না, কষ্ট দিবে না, খুব ভালোবাসবে তোমাদের দুজনকে। আমি চাই না কোনো খারাপ নজর তোমাদের নিকট পড়ুক। সিরাত খুশিতে কেঁদে উঠল। প্রমুখ হাত সামনে এনে চুমুতে ভরিয়ে দিতে দিতে বলল, আমরাও খুব ভালোবাসি আপনায়, খুব। কিছু হবে না বাবু, দরকার পড়লে আমি জীবন দিয়ে তাকে রক্ষা করব। প্রমুখ রেগে তাকায় বলল, জীবন দেওয়ার প্রয়োজন হবে না, মা সন্তান দুজনকে লাগবে আমার। তবে সেই কথাই রইল, আজ থেকে একজন বেস্ট স্বামী আর বাবা হবেন। আর কিচ্ছু চাই না, শুধু একটু শান্তিতে বাঁচতে চাই। সারাক্ষণ টেনশনে ভালো লাগে না। প্রমুখ জড়িয়ে নিল চটপট। সিরাতের গলায় মুখ গুজে ঘন ঘন শ্বাস ফেলে মোহনীয় কণ্ঠে বলল, আমার কষ্ট হচ্ছে সিরাত, তুই কিভাবে বাবুকে নিয়ে সব বললে? ভালোভাবে বোঝানো যেত না? এখন তোমাকে বিশ্বাস হচ্ছে না, প্লিজ বেবিকে সুস্থ রাখো। সিরাত খুব কষ্টে কান্না থামালো। ওসব বলার সময় তার কণ্ঠ কাঁপছিল, কষ্ট হচ্ছিল ভীষণ, কিন্তু এছাড়া কিছুই করার ছিল না। তাই ওভাবে স্বার্থপরের মতো বলেছে, শুধু বুঝিয়েছে সন্তান হারানো মা বাবার আর্তনাদ কেমন হয়। তাই বলে সে কোশ্চিনকালেও বেবির কিছু হতে দিবে না। এটা তার প্রথম অস্তিত্ব, তার আর স্বামীর চিহ্ন, দুজনের ভালোবাসার অংশ।
সে প্রমুখের গাঢ় ছোঁয়ায় হাঁসফাঁস করে বলল, যা, বেবির কিছু হবে না। ওভাবে বলা ছাড়া উপায় ছিল না। আপনাকে ভালোভাবে বোঝালে বুঝতেন না। এবার সবাইকে শান্তিতে বাঁচতে দিন। প্রমুখ তার খসখসে তার কাটার দাড়ি মেয়েটার নরম গলায় ঘষে দিল। সিরাত খামচে ধরল তার টি শার্ট, চোখ খিচে বলল, অসভ্য, ছাড়ুন, লাগছে আমার। আজ পূর্ণিমার রাত, চারিপাশে উজ্জ্বল আলোয় ঝলমল করছে। হসপিটালের বেডে নিথর হয়ে শুয়ে আছে একটি রমণী। চাঁদের এক টুকরো আলো জায়গা নেয় তার মুখশ্রীতে। রুক্ষ মুখ পানে তাকানো দায়, চোখ দুটি গর্তে ঢুকে যাওয়ার উপক্রম। তীব্র ঘুমে ওষুধের পাওয়ারে অচেতন সে। গত কয়েকদিনে ছোট দেহে কত কি ঘটে গেল। চোখের পাতা নিভু নিভু থাকার মাঝে কাচের দরজাটা ক্যাচ শব্দে খুলে গেল। সেখানে দৃশ্যমান হয় লম্বা রোগাশোকা দেহের এক বিধ্বস্ত যুবক, গায়ে একটা পরিপাটি নতুন কেনা শার্ট প্যান্ট, সমস্ত দেহে ক্ষতবিক্ষত, ঠোঁট নাক গাল থুতনি সহ কপালটাও রেহাই পায়নি, কাটা দাগে ভরপুর। সেখানে ঝুলে আছে সাদা ব্যান্ডেজ। যুবকটার বুক মোচড় দিয়ে উঠল। সামনে চঞ্চল প্রাণোচ্ছল মেয়েটাকে এই অবস্থায় দেখে, যাকে সে প্রায় মাসখানেক আগে একটা গোলাপ ফুলের ন্যায় টসটসে দেহে রেখে গিয়েছিল, আর এখন সে শুকিয়ে যাওয়া পাতার মতো থরথরে দেহ নিয়ে বিছানায় পড়ে আছে। ছেলেটা আহত পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল। হাতে পায়ে তীব্র ব্যথায় টিকা মুশকিল। আস্তে করে লাবণ্যর মাথার কাছে বসলো। মেয়েটার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাইরে সোডিয়াম আলোয় গৌরবর্ণের মুখখানা দেখে সে দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতরটা তার জ্বলে পুড়ে উঠল। হালকা ঢোক গিলে ডান হাত বাড়িয়ে লাবণ্যর গাল ছুঁয়ে দেয়। তার ক্ষত হাতটা থরথর করে কাঁপছে। আগের ক্ষতগুলো শুকিয়েছে অল্প। সাফওয়ানকে কয়েকদিন যেভাবে টর্চার করেছে, সেটা যদি কেউ সামনাসামনি দেখতো, জ্ঞান হারাতো সেখানেই। আহাত প্রতিবার মারধরের পর ব্যান্ডেজও করিয়ে দিত, এই জন্য একটু রক্ষা। প্রমুখ সিরাতের কথা রাখার জন্য আজ রাতে আহাতকে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর পরিপাটি নতুন একটা কাপড় পরিয়ে হসপিটালে পৌঁছে দেয়। বসের কথার পিঠে প্রশ্ন করাও গুরুতর অপরাধ, তাই আহাত চুপ থেকেছে। সাফওয়ান লাবণ্যর এরকম অবস্থার কথা শোনা মাত্র এখানে চলে আসে। সাফওয়ানের মাথা যন্ত্রণা করছে। সে বসা থেকে পা দুটো বিছানায় তুলল। লাবণ্যর পাশের খালি জায়গায় আলগোছে তার বলিষ্ঠ দেহটা রাখে। পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। মাথার পেছনে হাত রেখে মেয়েটার দিকে ফিরল। এরপর ধীরে ধীরে রমণীর মাথায় হাত বুলিয়ে ডাকলো। লাবণ্য। নেই কোনো সাড়া। সে আবারও ডাকে। সাফওয়ানের দেহটা তীব্র ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এবার লাবণ্যর গালে চাপ্পড় মেরে কণ্ঠ উঁচু করে বলল, লাবণ্য, তাকিয়ে দেখ, আমি এসেছি। লাবণ্য একটু নড়ে চড়ে উঠতে সাফওয়ান ওর নাক টিপে ধরল, যেন নিঃশ্বাস নিতে না পারে। বুদ্ধিটা কাজে দিল। কয়েক সেকেন্ড পরে ছিটকে সাফওয়ানের হাত দূরে সরালো। উঠে বসে ঘন ঘন শ্বাস ফেলল মেয়েটি। আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেত। প্রচণ্ড কষ্টে অন্ধকারে হাঁপাতে হাঁপাতে বলল, ও আল্লাহ। সাফওয়ান বাঁকা হাসলো। শোয়া অবস্থাতে লাবণ্যর বাহু ধরে হ্যাচকা টান দেয়। তৎক্ষণাৎ মেয়েটি ধপ করে আগের স্থানে শুয়ে পড়ে। হঠাৎ কেউ স্পর্শ করায় সে শিওরে ওঠে, কিন্তু ঘুমের রেশ এখনো কমেনি। সে নিভু নিভু চোখে কম্পিত গলায় বলল, কে কে আপনি? মেয়েটার ঘুম তৎক্ষণাৎ উদাও হয়ে যায়। সাফওয়ান তার নিকট ঝুঁকে চোখে চোখ রাখলো। লাবণ্য এবার বাইরের চাঁদের আলোয় তার প্রিয় মানুষটির মুখ দেখে চমকে যায়। উত্তেজনায় সে থরথর করে কাঁপল। বুকের ভেতরের লাল নীল প্রজাপতি উড়ে এক বিচ্ছিরি অবস্থা। তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। কোনো মতেই মনকে বিশ্বাস করাতে পারছে না। চোখ দুটি বড় বড় করে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, সাফওয়ান ভাই, আমি জানি এটা স্বপ্ন। তুমি আর কখনোই আমার কাছে আসবে না। ওই খারাপ লোক ছাড়বে না তোমায়। আমি খুব মিস করছি। জানো, মা অসুস্থ। তোমার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি কি জানবে না? খুব ভালোবাসি। জীবনে তোমায় না পেলে আমি মরেই যাব। সাফওয়ানের হৃদয় কেঁপে উঠে। লাবণ্য ও ততক্ষণে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে, বারবার মুখে আওড়াচ্ছে, এটা স্বপ্ন না হোক, আমি তোমাকে হারাতে পারবো না। বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার নেই। এই যে শক্ত করে চেপে ধরেছি, হার যেতে দেব না। সাফওয়ানের দেহটা আরো ব্যথা অনুভব করে। দেহের প্রতিটা অংশে জ্বলন ধরে যায়। সে ঝুঁকে লাবণ্যর ঘাড়ে মুখ ডুবিয়ে লম্বা শ্বাস নিল। ঠোঁট ছুঁয়ে বলল, আমাকে ছাড় লাবণ্য, আমি স্বপ্ন নই। লাবণ্য ছাড়লো না, গুনগুনিয়ে কেঁদে ওঠে, না, তুমি আবারও চলে যাবে অনেক দূরে। ব্যথায় টিকতে না পেরে সাফওয়ান লাবণ্য চুল খামচে ধরে দিল এক টান। সঙ্গে সঙ্গে ব্যথায় মেয়েটা চোখ মুখ কুচকে ফেললো। সাফওয়ান ফের লাবণ্যর বাহুতে নখ দাবিয়ে বলল, আমি বাস্তব। প্রমুখ একমাত্র তোর জন্য আমায় ছেড়ে দিয়েছে। আমি এসেছি, আর কোনোদিন তোকে ফেলে যাব না। ভালোবাসবো খুব যত্নে, মৃত্যুর আগ পর্যন্ত। লাবণ্য ধরফর করে উঠে বসে চমকে তাকিয়ে চোখ দুটি ডলে নেয়। এরপর কাপা হাতখানা বাড়িয়ে সাফওয়ানের চোখ মুখ স্পর্শ করলো। সত্যি সত্যি তাকে ছুতে পেরে সে শিউরে ওঠে।
ফুপিয়ে কেঁদে ছেলেটির দেহের প্রতিটি অঙ্গে অনবরত ছুঁয়ে দিতে থাকলো। ধীরে ধীরে বুক থেকে নেমে লাবণ্যর হাত ছেলেটার কোমরে চলে যেতে সাফওয়ান ভড়কে যায়। একটানে মেয়েটিকে নিজের বুকের উপর ফেলে কোমর চেপে ধরে বলল, কি করছিস? কোথায় হাত দিচ্ছিস? লজ্জা করছে না? বললাম তো আমি সত্যি এসেছি। লাবণ্য তার গলা জড়িয়ে ধরে সেখানে এলোপাতাড়ি চুমু খেয়ে ভাঙা সুরে বলল, আমার বিশ্বাস হচ্ছে না সাফওয়ান ভাই, মনে হচ্ছে স্বপ্ন, একটু পরে মিলিয়ে যাবে। লাবণ্য ওঠ বলছি, পাশে গিয়ে শুয়ে থাক। লাবণ্যর মাথায় বুদ্ধি আসতে সে উঠে বসলো। সাফওয়ানের হাত টেনে নিজের ঠোঁটের নিকট নেয়। তৎক্ষণাৎ সেখানে জোরে কামড় বসাতে ছেলেটা ছিটকে সরে তাকে জোরে ধাক্কা দেয়। রাগান্বিত গলায় বলল, কুকুরের মতো কামড়াচ্ছিস কেন? লাবণ্য খুশিতে চোখ দুটি চিকচিক করে, ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তার মানে এসব সত্যি? তুমি সত্যি এসেছো? সাফওয়ান বিরক্ত হয়ে বসলো বেডে। লাবণ্য মুহূর্তেই তার গা ঘেঁষে বসে বাহু জড়িয়ে ধরল। সাফওয়ান ব্যথায় চোখ মুখ খিচে নেয়। মেয়েটির চোখ যায় দেহের ক্ষতস্থানগুলোতে। পরক্ষণে তার বুক ধুপ করে ওঠে। ছেলেটাকে ছেড়ে প্রিয় মানুষটাকে আগাগোড়া এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তৎক্ষণাৎ ফুপিয়ে উঠল। সেই প্রতিটা ক্ষতস্থানে আঙ্গুল বুলিয়ে দেয়। কাটা ঠোঁট জোড়ায় হাত রেখে বলল, ওরা তোমায় এইভাবে মেরেছে? আমার বুকটা ফেটে যাচ্ছে সাফওয়ান ভাই। একটা মানুষকে কেউ এতটা কষ্ট দিয়ে মারে, ওদের আমি খুন করব। সাফওয়ান দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। সেই নির্মম দিনগুলোর কথা সে মনে করতে চায় না। শুধু সব ভুলে পরিবার নিয়ে বাঁচতে চায়। লাবণ্য মেয়েটা তার ব্যথায় কেঁদে কেটে এক করছে। সাফওয়ান আলতো করে জড়িয়ে ধরে বলল, বেঁচে আছে এটাই কি বেশি নয়? এবার তোকে নিয়ে বাকি জীবন বাঁচতে দে। আমাকে সামলাতে পারবি তো? লাবণ্য ফুপিয়ে ফুপিয়ে বলল, পারবো। আমাকে কেটে টুকরো টুকরো করলেও আমি তোমার পাশে থাকবো। সাফওয়ান দীর্ঘশ্বাস ফেলে। এরকম একজন পাগলি মেয়েই তো সে চেয়েছিল। সে ভালোবাসায় আজীবন মুড়িয়ে রাখবে তাকে। উন্মাদের ন্যায় ছিনিয়ে নিয়ে ভালোবাসবে আদরে আর যত্নে। এতদিনের মধ্যকার বিচ্ছেদের পর একটু কাছে আসা, ভালোবাসার মুহূর্ত উপভোগ করার মাঝে তারা দুজন খেয়াল করলো না কেবিনের বাইরে দুটি সূক্ষ্ম ধারালো চোখ তাদের পর্যবেক্ষণ করছে। আগুনের ন্যায় নয়ন দ্বারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। প্রমুখ এদের একা ছেড়ে পা বাড়ালো হসপিটালের বাইরে। সে সাফওয়ানের পিছু পিছু এসেছিল লাবণ্য রিয়াক্ট দেখতে। মেয়েটার হাস্যোজ্জ্বল মুখ দেখে তার আত্মা ঠান্ডা হলো। এবার সে শান্তিতে বাসায় যেতে পারবে। তার মস্তিষ্ক জানান দিল ছেলেটাকে মেরে ফেললে এত সুন্দর একটা মুহূর্ত সত্যি আর দেখা হতো না। দুজনার মুখে পরম হাসি, তৃপ্তিমাখা হাসি সরছে না ঠোঁট থেকে। মেয়েটিকে দেখে বোঝার উপায় নেই সে অসুস্থ। আর সাফওয়ান, সে যেন এতগুলো বিভৎস দিনগুলো ভুলেই গেছে। প্রিয়তমাকে পাশে পেয়ে শরীর ও মন একদম ফিটফাট। সেই সব কল্পনা করে হাসলো গাল ভরে। আকাশের পানে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বলল, বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, ভালো থাকুক সব নরনারী। প্রমুখ গভীর রাতে বাসায় ফিরে ঘুমন্ত সিরাতকে চাপটে ধরল। মেয়েটা ঘুমিয়েছিল বেঘরে। প্রমুখ তার সমস্ত মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। পেটে আলতো করে চুম্বন করতে সিরাত বলল, সাফওয়ানকে ছেড়ে দিয়েছেন? সে এখন মধু খেতে ব্যস্ত। লাবণের সাথে সহযোগী করছে। এখন আমাকে একটু মধুসূত পান করতে দাও জান। তৃষ্ণা তো হৃদয়টা খাকা করছে। সিরাত তার কথায় পাত্তা দিল না, তবে কটমট করে বলল, আপনি মনে হয় তাদের দেখে এসেছেন। প্রমুখ ঠোঁট কামড়ে বলল, ওকে চোখে দিয়েছি। দরজার বাইরে থেকে সব আমার নজরবন্দি হয়ে গেছে। সিরাত রেগে তাকায়। অসভ্য নির্লজ্জ, অন্যের প্রাইভেট সময়ে কুনজর দেন, লজ্জা করে না? ছি! মেয়েটির কথা পাত্তা দিল না। প্রমুখ তার পেটে চুমু খেয়ে যাচ্ছে। এক পর্যায়ে সিরাত সেই তাজা স্পর্শ সহ্য করতে না পেরে তেতে ওঠে। এসব কি হচ্ছে? ফ্রেশ না হয়ে কি শুরু করেছেন? প্রমুখ মেয়েটার কপালে ঠোঁট চুইয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি। সিরাতের সমস্ত রাগ ধপ করে নিভে যায়, কিন্তু মুচড়ামুচড়ি করে বলল, আমার ঘুম পাচ্ছে, ছাড়ুন। প্রমুখ পকেট থেকে একটা লাল টকটকে গোলাপ এনে মেয়েটার ঠোঁটে বাড়ি মারল। ফিসফিস করে বলল, ভালোবাসি। সিরাত সরাতে চাইলো তাকে। বুকে মৃদু কিল দেয়। প্রমুখ সেই লাল গোলাপ ঠোঁট থেকে গলায় নিয়ে যায়। ধীরে ধীরে মেয়েটার বুকে, তারপর পেটে নিয়ে আকুবাকু করে সেখানে কান রাখলো। গরম শ্বাস ফেলে ফিসফিস করলো, আমার বেবিকেও ভালোবাসি। আজ আপনার কি হয়েছে কি? সিরাত লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল। প্রমুখ নিঃস্বার্থ নয়নে তাকায়। এগিয়ে ঠোঁটের কাছে গিয়ে তার ওষ্ঠ কামড়ে ধরে। বেসামাল হয়ে চুমুকে মেয়েটাকে অস্থির করে তুলল। সিরাত ছাড়া পেয়ে রাগান্বিত গলায় বলল, আপনি চাইছেনটা কি? ভালোবাসা। কপাল কুঁচকে যায় সিরাতের। প্রমুখ তার নাকে নাক ঘষে বলল, ভালোবাসি বলো। সিরাত শুকনো ঢোক গিলে প্রমুখের চুল খামচে পড়ল। মুখে বলতে হবে? প্রতিটি সময় অনুভব করাই তাতে হয় না? বলো, নয়তো সরব না।
সিরাত শক্তপোক্ত দেহটি ভারে প্রাণ যায় যায় অবস্থা। সে ঘন ঘন শ্বাস ফেলে বলল, ভালোবাসি। আকাশের বুকে মেঘ ছাড়া যেমন বেমানান, ঠিক তেমনই আপনার এই বুকে আমি ছাড়া বেমানান। চাঁদের পাশে তারা যেমন অপূর্ব, আপনিও আমার পাশে অপূর্ব। আপনাকে ছাড়া অপূর্ণ। আমি এই চরিত্রহীন নির্লজ্জ খারাপ চৌধুরী সাহেবকে ভালোবেসে ফেলেছি। চাঁদের মতো ঝলমলে আলো ফিরিয়ে দিয়েছে আমার জীবনে। প্রমুখ মুগ্ধ হয়ে গেল তার প্রতিটি কথায়। সে গাঢ় নয়নে তাকিয়ে রইল। সিরাত মুচকি হেসে মাথা উঠিয়ে প্রমুখের ঠোঁটে কামড় বসায়। তৎক্ষণাৎ ছেলেটি উঠে পড়ল তার উপর থেকে। সিরাত খিলখিল করে হেসে বলল, অসভ্যতা ছেড়ে ফ্রেশ হয়ে আসুন। আমার ঘুম হচ্ছে না। আপনার বুকে মাথা রেখে না ঘুমালে অস্থির লাগে। প্রমুখ বাঁকা হেসে বলল, চাঁদের বুকে আমি ঝাঁপিয়ে পড়তে চাই। জলদি বেবিকে বের করো। এই বুকটা তোমার আদর ছাড়া হাসপাস করছে। ভালোবেসে ভয়ানকভাবে ডুবে মরছি এই ভয়ঙ্কর নারীর প্রেমে। অজান্তে নিজের মরণ ওষুধ পান করে ফেলেছি। ক্ষণে ক্ষণে অনুভব করি এই ভয়ানক অসুখ থেকে আজীবন রক্ষা নেই। এখন বারবার সেই মরণ ওষুধ পান করার তৃষ্ণা পায়। জলে পড়ে যায় হৃদয়। প্লিজ জান, এভাবেই সারা জীবন ভালোবেসো। ভুল হয়ে শুধরে নিও, গালি দিও, মেরে ফেলো, তবু আমায় আমার মতো হতভাগাকে ছেড়ে যেও না। সিরাত তাকে নিজের বুকে টেনে নিল। প্রমুখ আলতো করে সেখানে মাথা রেখে দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মেয়েটি তার মাথায় বিলি কেটে বলল, ছেড়ে যাওয়ার জন্য আসিনি, আপনাকে চিবিয়ে খাওয়ার জন্য এসেছি। বিয়ের দিনেই মনে মনে পরিকল্পনা করেছিলাম আপনার সুখের জীবন ধ্বংস করব। অতএব ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। রসিয়ে রসিয়ে চিবিয়ে খাবো। তবে খাও, কি মেখে খাবে? লবণ নাকি মরিচ নাকি চিনি? প্রমুখ ঠোঁট কামড়ালো। সিরাত হেসে থাপ্পড় মারে তার পিঠে। প্রমুখ হঠাৎ অস্থির কণ্ঠে বলল, বাবুর কষ্ট হচ্ছে না তো? আমি কি উঠে যাব? সিরাত প্রমুখের মাথা আরো শক্ত করে চেপে ধরল তার বুকে। পরম আবেশে চোখ বুজে মিষ্টি হেসে ফিসফিস করে বলল, না, বাবু আরাম পাচ্ছে। প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হাসে, চুমু খায় বক্ষে। চোখ বন্ধ করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো। কেটে গেছে 5 মাসেরও বেশি সময়। সিরাতের প্রেগন্যান্সির 8 মাস চলছে। সারাদিন খাওয়া দাওয়ার তালেই তার সময় গড়িয়ে যায়। যখন যা হুকুম দেয় তৎক্ষণাৎ সেটা এসে হাজির। এই কয়েক মাসে সিরাত অন্য একজন পুরুষকে আবিষ্কার করে প্রমুখের মাঝে। রাতে ঘুম না আসলে প্রমুখও জেগে থাকে, জড়িয়ে ধরে, মাথা টিপে দেয়, আদরে রাখে সব সময়। তীব্র হাত পা ব্যথায় যখন ঘুমাতে পারে না, ব্যথায় কান্না করে, প্রমুখ তার অহংকার দম্ভ ছেড়ে মেয়েটার হাত পা টিপে দেয়। ভালোবেসে প্রতিটা ক্ষণে আগলে রাখে। বাইরে থেকে আসার সময় হাতে থাকে নানান রকমের খাবার। প্রতি মাসে মিস শশী সিরাতের কন্ডিশন দেখে যায়। সারাক্ষণ মেয়েটার সাথে সময় কাটে প্রমুখের। এখন বাবু রেসপন্স করে, পেটে খুশিতে গুঁতো দেয়। প্রথম দিন তা দেখে প্রমুখ বাচ্চাদের মতো পাগলামি করছিল। প্রতিদিন ফিরে এসে বসে পড়ে পেটের কাছে, সেখানে কান পেতে বলে, এই যে সুপারম্যান নাকি প্রিন্সেস, এসব কি করছেন? মাম্মা ব্যথা পাচ্ছে না? পাপার কোলে আসার জন্য এত তাড়া? আর একটু অপেক্ষা করুন, জলদি পাপা আপনাদের পেট থেকে বের করার ব্যবস্থা করছে। কাঁধে নিয়ে ঘুরে বেড়াবে। পাপা আপনাকে ভীষণ ভালোবাসে। সিরাত খিলখিল করে হাসে। প্রমুখ মেয়েটার ফুলে ফেপে যাওয়া মুখে টপাটপ চুমু খায়। কখনো লাগামহীন কথার ভাঁজে লজ্জা দিয়ে মেরে ফেলে। সিরাত তার প্রতিটা কাজে প্রমুখকে বারবার ভালোবেসে ফেলে। এখন ভারী দেহটা নিয়ে গোসলে যেতেও কষ্ট। রোজ প্রমুখ তাকে যত্ন নিয়ে গোসল করায়, চুলে তেল দিয়ে দেয়। সব কাজে রীতিমতো ছেলেটা নিজেই অবাক হয়ে যায়। হাতের কাছে সবকিছু পাওয়া ছেলেটা এভাবে কারো প্রেমে পিছলে পড়বে তা কি কখনো সে টের পেয়েছিল? জোর করে অকারণে বিয়েটাও এত দূর আসবে তাকে জানতো। সেই সময়গুলো ভাবতে চমকে ওঠে দুজন। অথচ আজ তারা কতটা সুখী আছে। জীবনের প্রতিটা ক্ষণে উপলব্ধি করে পবিত্র সম্পর্কের মতো মিষ্টি রহমতের সম্পর্ক আর একটাও হয় না। দুজনের প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে একটি প্রাণকে দুনিয়ার আলো দেখানোর জন্য। সেখানে কত ত্যাগ, কত ব্যথা, তবুও এসব ত্যাগ আর অপেক্ষায় কত সুখ। দারুণ একটা এক্সপিরিয়েন্স দুজনার নিকট। এই দিনগুলো অসাধারণ স্মৃতি হয়ে হৃদয়ে গেঁথে থাকবে আজীবন। জীবনটা তাদের কাছে সুখ সুখ লাগে। প্রমুখে সব অনুভব করে, নিজের করা প্রতিটা ভুল বুঝতে পারে। জীবন নেওয়া আসলেই সহজ, কিন্তু জন্ম দেওয়া এক চ্যালেঞ্জের মতো। সিরাতের কষ্ট তাকে অনুভব করায়। বুকে শ্বাস আটকে যাওয়ার মতো রুদ্ধশ্বাস অবস্থা হয়। দুজনেই এই প্রেগন্যান্সির জার্নিটা দারুণভাবে উপভোগ করছে। একজন ভালো স্বামী থেকে এখন একজন যত্নবান স্বামী হওয়ার লড়াই করছে প্রমুখ। সাথে বেস্ট পাপা, যাকে এ জীবনে কেউ কখনোই দেখেনি। কবির, রায়হান আর আহাদ সকলে এই কয়েক মাসে হতভম্ব হয়ে গেছে। এ যেন তাদের নতুন এক বস, যার ভেতরে বাইরে সবটুকুই সাদা। সিরাতের একবার ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হয়েছিল, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অথচ প্রমুখের অস্থিরতা দেখে সবাই ভাববে তারই দম বন্ধকর অবস্থা হয়েছে। প্রমুখ দিশেহারা হয়ে সেই রাত 3টার সময় মিস শশীকে ঘুম থেকে তুলে বাসায় আনে।
প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়ার পরে তাকে যেতে দেয়। সিরাত এই ছেলেটার কাজে হতবিহ্বল, মনে মনে শুকরিয়া করে। জীবন তাকে কিছু না দিলেও যত্নবান আদুরে একটা স্বামী দিয়েছে। লাবণ্য কলেজে ভর্তি হয়েছে কিছু মাস আগে। মায়ের কুকীর্তি যখন বাবার সাফওয়ানের কাছে শুনলো, তার কোনো মতেই বিশ্বাস হয়নি, কিন্তু সমস্ত প্রমাণ দেখার পরেই সে বিশ্বাস করে। কষ্টে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার ভেতরের পবিত্র হৃদয় কোনোভাবেই মেনে নিতে পারে না মায়ের এই খারাপ রূপ। সেই থেকে টানা 3 দিন না খাওয়া ছিল। ওই দুঃসময় রাইমা আসে বাংলাদেশে। কাজের চাপে সময় নিয়ে তার দেশে ফেরা হচ্ছিল না, কিন্তু এখানে এসে সে থমকে যায়। সকলের পরিস্থিতি দেখে সে শিওরে ওঠে। এ কী অবস্থা তার পরিবারের! তাদের ভালোবাসার যত্নে করা সুখের সংসারে এই হাল দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবার কাছে সমস্ত ঘটনা শোনার পর চমকে যায় সে। কিছুদিন বাবার আদরে ছোট বোনকে দেখে শুনে আবারও অস্ট্রেলিয়া চলে যায়। ওদিকে সাফওয়ানকে বেস্ট ট্রিটমেন্টের জন্য রাকিব চৌধুরী সিঙ্গাপুর পাঠায়। তার সাথে জেদ করলো লাবণ্যও যাবে। শেষে রাকিব চৌধুরী নিশ্চিন্ত মনে পাঠিয়ে দেয় দুজনকে। লাবণ্য রেজাল্টের পরই তারা চলে আসে। সাফওয়ান এখন পুরোপুরি সুস্থ। দেহের ক্ষতগুলো চিহ্ন শুধু এখনও দৃশ্যমান। প্রায় 3 মাস একটানা চিকিৎসার পর সে সুস্থ হয়। লাবণ্য বাসায় ফিরে শুধুমাত্র একবার মায়ের মুখ দেখে। তার কেন জানি মায়ের অসুখে কোনো আফসোস নেই। উল্টো প্রমুখের কাছে গিয়ে সে কান্নাকাটি করে, মায়ের হয়ে ক্ষমা চেয়েছে। প্রমুখও রেগে থাকেনি। অনাগত সন্তান আর স্ত্রীর কথা মনে করে সব ভুলে লাবণ্যকে কাছে টেনে নেয়, ভালোবেসে বুঝায়। লাবণ্য খুশি হয়ে সিরাতকে জড়িয়ে ধরে। সাফওয়ান অবশ্য ওই দিন বাসাতেই ছিল। সে ভুলেও আর চায় না তাদের মুখোমুখি হতে। এবার একটু শান্তিতে থাকতে চায়। এরপর লাবণ্যকে কলেজে ভর্তি করে সেও বাবার ব্যবসা সামলানোর জন্য উঠে পড়ে লাগে। এই সংসারের এখন সেই একমাত্র রক্ষক, উত্তরাধিকারী। একমাত্র মায়ের ভালোবাসা। লাবণ্য ছাড়া তার কিছুই চাওয়ার নেই। দুটি নারীর জন্যই তার বেঁচে থাকা। লাবণ্য কলেজ খোলার পরে সাফওয়ানের বাসায় চলে আসে। তার কোনো ইচ্ছে নেই খুনি মায়ের সঙ্গে এক বাসার নিচে থাকার। যে মানুষটার জন্য একসময় তার মনে অফুরন্ত ভালোবাসা ছিল, আহ্লাদ ছিল, সময়ের ব্যবধানে এখন শুধুই ঘৃণা। এত নিকৃষ্ট কাজ কেউ করতে পারে বলেও তার ঘৃণা হয়। সাফওয়ানের কথাগুলো শুধু তার অজানা। লীনা খন্দকারের অবস্থা শোচনীয়। প্যারালাইজড হয়ে সারাক্ষণ পড়ে থাকে বিছানায়। দেহটা লেগে গেছে বিছানার সাথে, শুধু হাড়গুলো দেখা যায়। কথা বলতে গেলেও অস্পষ্ট শোনায়। অনেক কথাই বুঝে না রাকিব চৌধুরী। হাঁটা চলা একদম বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া আগের মতো নেই। রাকিব চৌধুরী তার জন্য 3টা মহিলা রেখেছে, তারাই দেখাশোনা করে। লীনার অবস্থা দেখে আজকাল একটুও মন গলে না রাকিবের। মনে পড়ে এ শুধু প্রতারণার কথা। কত বড় খারাপ কাজ করলে এই অবস্থায় নিজের আদরে ছোট মেয়েটাও তাকে ছেড়ে চলে যায়, আপনজনেরাও দূরে সরে যায়। ছোট অবুজ মেয়েটাও বুঝতে পেরেছে তার মা কতটা নিকৃষ্ট কাজে জড়িত। রাকিব চৌধুরী সারাক্ষণ অফিসেই কাটিয়ে দেয়। কখনো বা সিরাতকে দেখতে যায়। রাতের সময়টুকু একা ঘুমায়। লীনার জন্য অন্য রুম বরাদ্দ করা হয়েছে, সেখানে রাত দিন কাটায়। রাকিব চৌধুরী মাঝে মাঝে লীনার পাশে বসে দীর্ঘশ্বাস ফেলে, অভিযোগ করে বলে, আমাকে ঠকানো কি খুব জরুরি ছিল? কেন এমন করলে? এসবে আমার জীবনটা কেন জ্বালালে? আমার বোনকে মেরেও ক্ষান্ত হওনি তুমি? আমার ভেতরে পবিত্র মনটাই ভেঙে চুরে ঝাঁঝরা করেছো। লীনা চুপ করে রয়। কথা বললে অস্থির লাগে। রাকিব চৌধুরী আগের ন্যায় নিজের রুমে চলে যায়। গার্ডদের আদেশ করে দেখভাল করার জন্য। যতদিন বেঁচে আছে ততদিন ওষুধ খেয়ে যেতেই হবে। রাকিব চৌধুরী জানে না শেষ কোথায়। সে তীব্র যন্ত্রণা বুকে লালন করে বেঁচে আছে। মনটা তার ওই দিনই মরে গেছে, যেদিন সে জানতে পেরেছে তাকে গুটি হিসেবে লীনা ব্যবহার করেছে। এর হৃদয়ে এখন আর কোনো অনুভূতি নেই। আজ ছুটির দিন। লাবণ্য সকাল সকাল সাফওয়ানের সাথে এ বাসায় আসলো। এই কয়েক মাসে তাদের মধ্যে দারুণ বন্ডিং তৈরি হয়েছে। সাফওয়ানের সমস্ত কথা সে মন দিয়ে শুনে। পড়ার সময় একদম হেলা করে না, মাঝে মাঝে ঘুরতে যায় তারা। রাহেলার জীবনে যেন ঘুটঘুটে অন্ধকারে এক টুকরো আশার আলো ফিরে এসেছে। ছেলে আর লাবণ্যকে পেয়ে সে ভীষণ খুশি। সারাদিন ফ্রি টাইমে লাবণ্যর সাথেই কাটে তার। সাফওয়ান বেশ রাত করে বাসায় ফিরে দেখে লাবণ্য জেগে। দুজনে একসাথে খেয়ে দিয়ে ঘুমাতে যায়। মাঝে কিছু দুষ্টু মিষ্টি মুহূর্ত কেটে যায়। মেয়েটার প্রতিটি চঞ্চলতায় তাকে প্রেমে পড়তে বাধ্য করে। অসুস্থ অবস্থায় যেভাবে সেবা করেছে সেই স্মৃতি মনে করে সাফওয়ান প্রশান্তি নিঃশ্বাস ফেলে। কাছাকাছি থেকেও অতিরিক্ত ছোঁয়াছুঁই হয় না। রাহেলা দুজনকে আগেই সাবধান করেছে, সম্পর্ক যেন সীমার মধ্যে থাকে। লাবণ্য এখনও ছোট, সেই থেকে সাফওয়ান সীমা রেখে ভালোবাসে। খুব ইচ্ছে হলে একটু কপালে চুমুক খায়, অথবা রিকশায় উঠে হাতের ভাঁজে হাত গুজে মেয়েটির কোমর জড়িয়ে তার মাথা নিজের কাঁধে রাখা। এভাবে চলছে তাদের মিষ্টি প্রেম। লাবণ্য দীর্ঘ 15 দিন পর বাসায় ফিরে দেখলো তার রুম ধুলো ময়লা পরিপূর্ণ। সে সাফওয়ানকে ডেকে বলল, রহিমা খালাকে ডাক দাও, জলদি আমার রুম পরিষ্কার করতে বলো। সাফওয়ান চারিপাশ দেখে বলল, একটু পরেই তো চলে যাব, তাহলে পরিষ্কার করার কি প্রয়োজন? এই বাসার মেহমান এখন তুই, কয়েক বছর পর পার্মানেন্ট মেহমান হওয়ার ব্যবস্থা করব। লাবণ্য লজ্জায় চোখ পাকালো। এ বাসা আমার, রুমও আমার।
আর তুই আমার মানে এই বাসার রুম সবই আমার। লাবণ্য তৎক্ষণাৎ দরম করে সাফওয়ানের বাহুতে চর মারে। বাইরে গিয়ে রহিমা খালাকে ডেকে চিৎকার চেঁচামেচি করে পরিষ্কার করতে বলল। নিশ্চুপ বাসাটা মুহূর্তেই তার গর্জনে গমগমে হয়ে যায়। পুরো বাসা সে একাই মাথায় উঠাতে পারে। সাফওয়ান তার বেনুনি টেনে ড্রয়িং রুমে এনে বলল, চুপ কর, ফুপিকে দেখে আয়, চলে যাব, কাজ আছে আমার। লাবণ্যর মুখখানা কালো হয়ে যায়। সে এগিয়ে যেতে থাকে। রাকিব চৌধুরী শাওয়ারে ছিল বলে বুঝতে পারেনি লাবণ্য এসেছে। তিনি বের হতেই হাই হ্যালো দেখতে পেল। বুঝতে পারে তার লাবণ্য মা এসেছে। ঠোঁটে তার হাসি ফুটে উঠে নিচে গিয়ে সাফওয়ানকে দেখলো। মুচকি হেসে বলল, ভালো আছো বাবা? মেয়েটা কি খুব জ্বালাচ্ছে? সাফওয়ান উঠে সালাম দিল। মৃদু হেসে বলল, খুব। এত জ্বালায় মেয়েটা, পড়তে চায় না, খেতেও চায় না, সারাক্ষণ ঘুরে বেড়ানোর বাহানা। খুব কষ্ট দিচ্ছে তাহলে? আমি বুঝিয়ে বলল। কোথায় সে? মায়ের ঘরে? সাফওয়ান মাথা ঝাঁকালো। রাকিব চৌধুরী কাজের মেয়েটাকে বলল রান্না বসাতে। লাবণ্য মায়ের অন্ধকার রুমে প্রবেশ করে দীর্ঘশ্বাস ফেলে। কেমন হসপিটালের মতো ওষুধের গন্ধে দম বন্ধ লাগছে। প্রতিনিয়ত একজন মানুষ রুমে বন্দি থাকলে বাজে অবস্থা হওয়াটা স্বাভাবিক। লাবণ্য লীনা খন্দকারের মাথায় হাত বুলিয়ে দিল। তরতাজা ফেসিয়াল করা মুখটা আজ কি বাজে, শুকিয়ে হাড় বেরিয়ে যাচ্ছে। যে মানুষটা নিজেকে সর্বদা পরিপাটি যত্ন আর মেকআপের আড়ালে লুকিয়ে রেখেছে, আজ তার দেহখানা নিথর, বিছানার সাথে লেগে আছে। ভাগ্যের পরিহাস মানুষকে কোথায় নিয়ে যায়। কারো রূপ যৌবন চিরস্থায়ী নয়, সবকিছুই ক্ষণস্থায়ী। সেটা নিয়ে অহংকার করাও বোকামি, মূর্খতা। লীনা খন্দকার চোখ খুলে চেয়ে থাকলো। লাবণ্য ডুকরে কেঁদে বলল, কেমন আছো? কেন তুমি পাপ করেছিলে? একজন ভালো স্ত্রী হয়ে বাঁচতে পারলে না? তোমার জন্য আমার খুব কষ্ট হয় মা। লীনা খন্দকারের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সেও এত মাসে বুঝতে পেরেছে তার দেহে অনেক বড় অসুখ বাসা বেঁধেছে। এই রোগ থেকে নিস্তার নেই। আজীবন এভাবেই বাঁচতে হবে। আর আশেপাশে যারা আছে তারাই তার আপনজন। লাবণ্যকে কাঁদতে দেখে সে ঘুমিয়ে বলল, কেঁদো না, ভালো থেকো। লাবণ্য ফুপিয়ে উঠে লীনা খন্দকারের গালে হাত বুলিয়ে বেরিয়ে আসলো। নিচে নেমে বলল, কেমন আছো বাবা? মাকে মিস করো? কত ভালোবাসতো আমাদের। রাকিব চৌধুরী তাচ্ছিল্য হাসলো। মেয়েকে পাশে বসিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি, তাই তো প্রতিদিন দেখতে যাই, সময় কাটিয়ে আসি। লাবণ্য তার বাবাকে ধরে শব্দ করে কাঁদলো। বুকের ভেতর চাপা আর্তনাদ বের করছে সে। সাফওয়ান শুকনো ঢোক গিলে বলল, কান্না থামা, বাসায় যাবি নাকি বিকেলে নিতে আসবো? লাবণ্য চোখ মুখ মুছে বলল, তুমিও আজ একটু থাকো, বিকেলে একসাথে যাব। রাকিব চৌধুরী তার সাথে তাল মিলালো। এত অনুরোধ করায় সে না করতে পারল না। রহিমা খালা তার রুম পরিষ্কার করছে। সাফওয়ান সেখানে গিয়ে শুয়ে পড়ল। লাবণ্য হাসলো। বারান্দায় বসে গ্রিলে হাত রেখে মনে করলো পুরনো সব স্মৃতি। আজ যে মানুষটা সর্বদা তার পাশে থাকে, সেই মানুষটার জন্য একসময় সে পাগলামি করতো, ছ্যাঁচড়ামো করা ভুলিনি। একটা অবহেলা করলেই কেঁদে কেঁদে গাল ফোলাতো। আর আজ সে তার পাশে, একদম কাছে, কেউ তাদেরকে আর আলাদা করতে পারবে না। সে সাফওয়ানের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে তাকে দেখতে লাগলো। রহিমা খালা রাখি চৌধুরী ময়লা রুম পরিষ্কার করা শুরু করে। সাথে রাখি চৌধুরী বিভিন্ন অপ্রয়োজনীয় কাগজপত্র ঘেঁটে দেখছেন। যেগুলো প্রয়োজন নেই সেগুলো ফেলে দিচ্ছেন। রুমের সমস্ত জিনিস তিনি আজ লণ্ডভণ্ড করে নিয়েছে। অফিসের কাগজপত্র ড্রয়ারে ঘাটাঘাটি করার মাঝে একটা ছোট্ট তালাবদ্ধ ড্রয়ার চোখে পড়ল। সে তৎক্ষণাৎ কৌতূহলে হাত দেয়। কখনো এই ড্রয়ারে সে ফিরেও তাকায়নি। নিজের জিনিসপত্র হাতের কাছে রাখায় তার স্বভাব আর অপ্রয়োজনীয় টাকা পয়সা কাগজপত্র সবকিছুই লিনাই দেখত। এই বাসার কর্ত্রী ছিল সে। সবসময় লিনার কাছে চাবির গোছা থাকতো। এখন সে নেই বলে রাকিব চৌধুরী দেখে, কিন্তু কখনো ড্রয়ার ঘাটাঘাটি করার মতো অভ্যাস তার নেই। রাকিব চৌধুরী উঠে সমস্ত চাবির গোছা নিয়ে আসলো। সবগুলো চাবি দিয়ে চেষ্টা করতে একটা ছোট্ট চাবি দিয়ে খুলে গেল। সে তাকিয়ে দেখলো সেখানে কিছু কাগজ আর একটা ডায়েরি। কাগজগুলোতে হাত দিয়ে দেখলো এহসান চৌধুরীর বাড়ির দলিল, সাথে কিছু জায়গার দলিল। এসব দেখে তার আত্মা কেঁপে ওঠে। তার মানে লিনা এহসানের জায়গাতেও নজর দিতে ভুলেনি, সেটাও হজম করেছে। তারপরে এসব নিরাপদ জায়গায় রেখে দিয়েছে, ভুলেও যাতে কারো চোখে না পড়ে। সে কাগজপত্র নিয়ে উত্তেজিত হয়ে পেছনে ঘুরে বিছানার দিকে পা বাড়ালো। তৎক্ষণাৎ তার পা থেমে যায়। ডায়েরিটা সাধারণ করে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু হঠাৎ চশমার ফাঁকে লীনা খন্দকার নামটা ভাসতেই খপ করে সেটা হাতে নেয়। উত্তেজিত দেহে চটজলদি বিছানায় বসলো। ডায়েরি হাতাহাতি করে প্রথম পৃষ্ঠা খুলতে সে চমকে যায়। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, আমার প্রথম অনুভূতি আর প্রেমের নাম এহসান। রাকিব চৌধুরী যতটা এহসানের নাম দেখে অবাক হয়েছে, তার থেকেও বেশি বিস্মিত হলো লেখাগুলো দেখে। সবার কাছে সেগুলো সাধারণ মনে হলেও রাকিবের কাছে অস্বাভাবিক, কারণ প্রমুখের হুমকির চিরকুট আর এই ডায়েরির লেখা একদম একই।
তার মানে লিনা বাম হাতেও লিখতে জানতো। সে মনে করার চেষ্টা করে মাসখানেক আগের কথা। সে একবার লক্ষ্য করেছিল লিনাকে বাম হাতে কিছু লিখতে। তার মানে সেই ঘটনা সত্যি। লিনা সকলের অগোচরে সন্দেহ দূর করতে বাম হাতে লিখত। সে তড়িঘড়ি করে আরও পেজ খুলল। সেখানেও একই রাইটিং, মাঝে কিছু পৃষ্ঠায় তার চিরচেনা রাইটিং, যেটা সে এত বছর দেখে এসেছে। লীনা খন্দকারের ডান হাতের লেখাটি তার চেনা। ডায়েরিতে এক এক কাহিনী, এক এক তারিখ দিয়ে রাখা। সে পড়তে শুরু করলো। এহসানের সাথে প্রথম দেখা ভার্সিটির ফাংশনে। মাস্টার্সের জন্য এহসান অন্য ভার্সিটিতে ভর্তি হয়, আর সেই ভার্সিটিতে প্রথম বর্ষে লীনা খন্দকার পড়ছিল। ফাংশনে ছেলেটাকে দেখে তার 19 বছরের কঠোর হৃদয়ে এক অদ্ভুত অনুভূতির স্রোত বয়ে যায়। সে জীবনে প্রথমবার হা করেছিল তার দিকে। এর মধ্যে লিনার বাবা ছিল সেই ভার্সিটির কেমিস্ট্রির লেকচারার। লিনা প্রতিনিয়তই সেই থেকে এহসানকে একটু একটু করে ভালোবাসতে শুরু করে। প্রায় বছর খানেক পর আবেগ আর অনুভূতিতে লুটোপুটি খাওয়ার মাঝে প্রপোজ করে বসে। কিন্তু শান্তশিষ্ট এহসান একগাল হেসে জানায় তার একটা মিষ্টি গার্লফ্রেন্ড আছে, সে তাকে ভীষণ ভালোবাসে। লীনা খন্দকার কষ্টে দুমড়ে মুচড়ে যায়। দীর্ঘ 1 বছর ধরে যাকে মনে প্রাণে ভালোবাসলো তার মুখ থেকে প্রত্যাখ্যান শব্দটি বিতৃষ্ণা ঠেকল। হৃদয়ে চাপা কষ্ট অনুভব করে। সেই থেকে তার হাসি আজীবনের জন্য হারিয়ে যায়। রিজেক্ট সহ্য করতে না পেরে সে তেলে বেগুনে জ্বলে ওঠে। সুযোগ খুঁজে কিভাবে তার ব্রেকআপ করানো যায়, কিন্তু কোনোভাবেই সে পারে না। কারণ এহসান খুব অল্প দেখা করত প্রিয়ন্তীর সাথে। একদম না দেখায় বলা যায়। সারাক্ষণ কথা হতো ফোনে। মাস্টার্সের শেষ বর্ষ হওয়ায় ব্যস্ততায় জীবন কাটছিল। ওদিকে প্রিয়ন্তীরও তাই। হঠাৎ প্রিয়ন্তীকে একদিন দূর থেকে দেখে সে হিংসায় জর্জরিত হয়ে খেপে যায়। এহসানকে নানান কথায় ব্ল্যাকমেল করলে ভরা ভার্সিটির সামনে এহসান তার গালে কষে চড় মারে। হিসিয়ে তাকে সাবধান করে দেয়। কিন্তু লিনার যেন সেই চরের কথা ভুলতে পারছিল না। আদরে বড় হওয়া মেয়েটা ভরা ভার্সিটির সামনে চর খেয়ে আরও জ্বলতে থাকে। প্রতিশোধের নেশা মাথা চাড়া দেয়। মস্তিষ্কে এক প্রকার জেদ চাপে এহসানকে নিজের করে পাওয়ার। সেই থেকে লক্ষ্য তার একটাই, এহসানকে পাওয়ার। ওদিকে এহসানের মাস্টার্স কমপ্লিট হতে আর মাত্র 4 মাস। প্রিয়ন্তীরও অনার্স প্রায় শেষের দিকে। সেই ভাবনা থেকে সে চুপচাপ থাকে। লিনাকে সম্পূর্ণ এড়িয়ে চলে। সে চায় বাকি সময়গুলো চুপচাপ থেকে ভার্সিটি ত্যাগ করতে, কারণ এরপর আর ভুলেও কখনো লিনার সাথে দেখা হবে না। ভার্সিটি গেলে লিনাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে। লিনার আগে দুঃখে শাহিনকে বলে প্রিয়ন্তীকে গাড়ির নিচে চাপা দিতে, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। সময় হবে কিভাবে? তিনি তখন এমনিতে বিবাহিত জীবন নিয়ে অসুখী। গ্রামের খ্যাত মেয়েটাকে সহ্য হয় না। বাসার থেকে বেশি সময় তার হোটেল আর মদেই কাটে। একসময় প্রিয়ন্তীর পরীক্ষা শেষ হলো, তবে এহসানের পেছনে লীনা খন্দকার লেগেই থাকে। সে বুঝাতে থাকে প্রিয়ন্তীর থেকে সে 1000 গুণ সুন্দরী, টাকা পয়সার দিক থেকেও মস্ত বড় লোক। তার গার্লফ্রেন্ড একটা খ্যাত। ছেলেটা চুপচাপ শুনে আলগোছে ক্লাস করে বাসায় যায়। এসব অহেতুক ঝামেলা সে প্রিয়ন্তীকে কিছুই জানায় না, কারণ প্রিয়ন্তী উল্টো ভেবে তাকে ভুল বুঝবে। মেয়েটা একটুতেই ইমোশনাল হয়ে যায়। তাছাড়া এরকম ছোটোখাটো কথা জানিয়ে কি হবে? 2 দিন পর তো সে ভার্সিটির নিকটেই আসবে না। শুধু শুধু নিজেদের মাঝে ঝামেলার কি দরকার? এসবের কারণে আর বলা হয় না। লীনা খন্দকার শেষ পর্যন্ত শত চেষ্টায় কোনো মতে পাত্তা পেল না। এহসান ভালোভাবে পরীক্ষা শেষে চলে যায় ভার্সিটি থেকে। এরপর তাদের প্রেমের সম্পর্ক ভালোই যাচ্ছিল। তখন থেকে লীনা তীব্র কষ্টে দিন কাটতে থাকে। মনে তার ভীষণ প্রতিশোধের আগুন, যা ক্ষণে ক্ষণে জ্বলে ওঠে। প্রিয়ন্তীকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। জীবনটা হঠাৎ তার এলোমেলো হয়ে যায়। নিজেই এসবের জন্য দোষারোপ করলো প্রিয়ন্তী মেয়েটাকে। ও মাঝখানে না আসলে এহসান তার হতো। ওই মেয়েটাই সব নষ্টের মূল। কি আছে ওই মেয়ের মাঝে যার জন্য এহসান একটুও নরম হয় না? প্রতিনিয়ত মাথায় ঘুরে প্রিয়ন্তীকে কিভাবে সরানো যায়। ওর জন্য সে হারাতে বসেছে এহসানকে। একদিন হঠাৎ ফ্রেন্ডের কাছে শুনলো তারা বিয়ে করেছে। তৎক্ষণাৎ তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বাসার সমস্ত জিনিস ভেঙে কষ্টে জর্জরিত হয়ে সুইসাইড করতে যায়। সেদিন রাহেলা বাঁচায় থাকে। লিনার এরূপ অদ্ভুত আচরণে তার বাবা দূরে পাঠিয়ে দেয়। কিছু মাসের জন্য লিনাকে তিনি সাইকোলজিস্ট দেখায়। সেই সময়টুকুতে এসে তাদের কোনো খবরই জানতে পারে না। শাহিন খন্দকারও তখন নিজের ফুর্তি নিয়েছিল। বাইরের জগৎ নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। রাত দিন ডুবে থাকে রঙিন দুনিয়ায়। এহসান সব শেষে যখন প্রিয়ন্তীকেও তার সাথে নিয়ে চলে যায় কানাডা, ঠিক তখনই লিনার মাথায় ক্রোধ ভর করে। প্রিয়ন্তীর পরিচয় নেওয়ার সময় জেনেছিল তার একটা ছোট ভাই আছে। সে রাকিব চৌধুরীর সমস্ত ডিটেলস কালেক্ট করে তাকে টার্গেট করে। সেই থেকে লাইফে তার একটাই লক্ষ্য, এহসান আর প্রিয়ন্তীর সংসার ধ্বংস করা। সে যখন এহসানকে পায়নি, তাহলে প্রিয়ন্তীকেও সুখে থাকতে দেবে না। এহসানও ভালোবাসা হারানোর কষ্ট অনুভব করবে। এটাই ছিল তার পরিকল্পনা। এজন্য গুটি হিসেবে কাজে দেয় রাকিব চৌধুরী। কিছুদিন ধরে বন্ধুত্বপূর্ণ আচরণে রাকিব চৌধুরীর মনে ধরে লীনা খন্দকারকে। সে নিজেই প্রথমে তাকে বন্ধু বানায়। ধীরে ধীরে শুরু হয় তাদের প্রণয়।
দীর্ঘ 2.5 বছর লুকিয়ে প্রেম করার পর লীনা খন্দকারের পরিকল্পনা অনুযায়ী বিয়ে করে। রাকিবকে বলেছিল তারা বিয়ে ঠিক হয়েছে, আজই যেন পালিয়ে নিয়ে যায় তাকে, নয়তো আজীবনের জন্য হারাবে। কিন্তু সে কি টের পেয়েছিল লীনা কখনোই তার ছিল না? হারানোর কথা তো অনেক দূর। সহজ সরল রাকিবও তাকে নিয়ে পালায়। সেখানে রাকিব চৌধুরীকে সে ব্যবহার করে, ভালোবাসার অভিনয় করে। সে প্রতিশোধের আগুনে প্রিয়ন্তীর ঘরে পা দেয়। সেই থেকে প্রতিনিয়ত লীনা খন্দকার প্রিয়ন্তীকে সরিয়ে তার জায়গায় বসতে চেয়েছে। ইহসান সেদিন রাকিবের বউয়ের জায়গায় লীনাকে দেখে হতবাক হয়ে যায়। সে চিন্তিত হয়ে পড়ে। আবার সেই মেয়ে, কি তার উদ্দেশ্য? কেন বারবার দূরে ঠেলে দিলেও কাছে আসছে? খারাপ কিছু হবে না তো? কিন্তু কিছু মাস গড়িয়ে যেতেই মনকে সান্ত্বনা দেয়। ভালোবেসে এমন হতেও পারে। হয়তো মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে। এরপর ধীরে ধীরে সেই মর্মান্তিক দিনটা চলেই আসলো। এহসান আসলো বাংলাদেশে। প্রমুখকে দেখে লিনার মাঝে আফসোস চেকে ধরে। মন বলে, এই কিউট লক্ষ্মী ছেলেটার মা তুই হতে পারতি। প্রিয়ন্তীর জন্য তুই হেরে গেলি লীনা। সব দিক থেকে তুই জিরো। যতবার প্রমুখের আদরে মুখখানা দেখে ততবার লিনার হৃদয় দুমড়ে মুচড়ে যায়। এহসান যখন প্রিয়ন্তীর সাথে রাগারাগি করত, প্রমুখকে কেন লিনার কোলে দেয়, তখন লিনা দূর থেকে সবই খেয়াল করত। তার বুকে কষ্ট সহ ক্রোধ হানা দেয়। সে বুঝে যায় এহসান এখনও তাকে সহ্য করতে পারে না। শাহিনের সাথে নানান রকমের প্ল্যান করে। এবার ভাই তাকে ভরসা দেয়, পাশে থাকবে। ভাইয়ের হেয়ালি চরিত্রহীন স্বভাবের জন্য আগের প্রতিটা প্ল্যান তার ভেস্তে গেছে। মাঝে ঝগড়াও হয়েছিল দুজনার, কিন্তু দিন শেষে আবারও লীনা তাকে বুঝিয়ে নিয়ে আসে। শাহিন খন্দকার বোনের মন রক্ষায় উপস্থিত হয় প্রমুখের জন্মদিনে। আশ্বাস দেয় কিছু একটা করবে। সেই কালো রাতে শোয়ার সময় লীনা প্রিয়ন্তীকে বিষ খাইয়ে মারার চেষ্টাও করেছিল, পানির সাথে মিশিয়ে তার হাতে দেয়। যে লীনা এহসানের সামনে প্রিয়ন্তীর নামে বাজে কথা বলেছিল, সে আজ নিজ হাতে পানি খাওয়াচ্ছে। এহসান এর কথাটি ভাবতে থাকে অনেকক্ষণ। এরপর কি মনে হতে সে অস্থির মনে গ্লাসের পানি ফেলে দেয়। লীনা রেগে কঠিন চোখে তাকিয়ে চলে যায় রুমে। রাতে যখন প্রিয়ন্তী আবদার করছিল বাইরে ঘুরতে যাবে দুজন, তারপর প্রমুখকে তার মায়ের কাছে শুইয়ে দেওয়ার সময় লীনা জেগেছিল। ওয়াশরুম থেকে ফিরবার সময় লীনা সকল কথা শুনে ফেলে। সে তৎক্ষণাৎ ভিন্ন পরিকল্পনা করে। শাহিন খন্দকারকে কল করে, মেসেজে বলে ওদের গাড়িকে ফলো করতে, সুযোগ বুঝে প্রিয়ন্তীকে মারতে। এহসানকে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা অনুভব করাতে সে প্রিয়ন্তীকে মেরে ফেলতে বলল। শাহিন খন্দকার তখন উম্মাদের ন্যায় মদ গেলছে। তার পাশেই দুটি মেয়ে। সে নেশার ঘরে মাতাল হয়ে লিনার কথা অর্ধেক বুঝে, আর বাকি কথা তার কানেও পৌঁছায় না। কিন্তু বোনের মন রক্ষায় সে ভাবতে থাকে লিনা কি বলল। তৎক্ষণাৎ তার মস্তিষ্কও জানায়, ওদের দুজনকে গাড়ির নিচে পিষে দাও, মেরে ফেলো, একটাও যেন জীবিত না থাকে। শাহিন খন্দকার তৎক্ষণাৎ লোক ভাড়া করে সেই গাড়িটি ভেঙে গুড়িয়ে দেয়। দুটি মিষ্টি প্রাণ ঝরে যায় গাছের শুকনো পাতার মতো। কালবৈশাখীর ঝড়ে ওলটপালট হয়ে যায় সব। লীনা খন্দকার এহসানের মৃত্যুর খবর জানার পর ভাইয়ের সাথে অনেক ঝামেলা হয়। এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয়। জীবনের সব ঝামেলা তার মায়ের পেটের ভাই। সে থেকে ভাইয়ের আশায় বসে থাকে না, নিজেই প্ল্যান করে কার্যসিদ্ধি করে। ভাইয়ের আশায় থাকা মানে আবারও মস্ত বড় ভুল। অতঃপর হৃদয়ের কষ্ট পুষে রেখে প্রমুখকে অত্যাচার করে। তখন সে এক পৈশাচিক আনন্দ পায়, কিন্তু শাশুড়ির জন্য তেমন কিছু করতে পারেনি। তবে উনি মারা যাওয়ার পর খুব সুবিধা হলো। বাপের উপর রাগ, ক্ষোভ, জেদ, প্রতিশোধ সব ঢেলে দিল ছেলের উপর। রাত দিন অত্যাচার করেই সুখ পেত সে। কারণ প্রমুখে একমাত্র এহসানের অংশ, তাদের ভালোবাসার চিহ্ন। তাকে কষ্ট দেওয়া মানে এহসান আর প্রিয়ন্তীকেও কষ্ট দেওয়া। সেই অ্যাক্সিডেন্টের ঘটনা থেকে সে ডিপ্রেশনে ভোগে। বলতে গেলে সাইকোর ন্যায় আচরণ করে। এহসানকে তার আরও বেশি মনে পড়ে। রাকিব চৌধুরী এটুকু পড়ে তার দম আটকে গেল। সে তৎক্ষণাৎ ডায়েরিটা বন্ধ করে ফেলল। চোখ বেয়ে পড়তে থাকলো নোনা জল। ঘন ঘন শ্বাস ফেলে চোখ বন্ধ করলো। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে আবারও ডায়েরি খুলে সেখানে প্রতিটা ঘটনা লেখা আছে। পেছনের পেজ খুলতেই দেখতে পেল সেই প্রমুখের হুমকি বার্তা। তার নিচে লেখা, এই হুমকিতেও যদি হামিদুর রহমানকে প্রমুখ না ছাড়ে তাহলে গুটি পাল্টাবো, ইহসানের বংশ নির্বংশ করব, ওর ছেলেকে টেনে ছিঁড়ে ফেলবো। আজ শুধু সাবধান করলাম, আগামীকাল এক কোপেই তার বাবা মায়ের কাছে পাঠাবো। রাকিব চৌধুরীর বুক মোচড় দিয়ে ওঠে। হাতে থাকা ডায়েরিটা তৎক্ষণাৎ পড়ে যায়। চোখ খিচে সে শক্ত করে বসলো। এত বড় পরিকল্পনা সে একটুও আন্দাজ করেনি, খুনাক্ষরেও টের পায়নি। এর মতো জঘন্য মহিলার দুটো আছে। রাকিবের ইচ্ছে করলো এই মুহূর্তে লীনা খন্দকারের গলা টিপে মেরে ফেলতে। পরক্ষণে ভাবলো গলা টিপে মরা খুব সহজ, মৃত্যুর স্বাদ পাবে না, তবে পচে গলে মৃত্যুর স্বাদ গ্রহণ করুক, এটাই ওর জন্য প্রাপ্য শাস্তি। ওর অহংকারী দেহখানা মশা মাছি ছিঁড়ে খাক, মাংস শুকিয়ে হাড় বেরোক। বোনের আত্মা শান্তির জন্য সে এবার বুঝাবে রাকিবের ভালোবাসার থেকেও ঘৃণা কতটা জঘন্য, কতটা ভয়ঙ্কর।
তার ভাবনার মাঝে বাবা বাবা ডেকে লাবণ্য সাফওয়ান তার ঘরে আসে। সম্পূর্ণ রুম অগোছালো থাকায় তারা কপাল কুঁচকালো। রাকিব চৌধুরীর সামনে দাঁড়াতে লাবণ্য হকচকিয়ে ওঠে। গালে হাত রেখে উচ্চস্বরে বলল, বাবা কি হয়েছে, তুমি কাঁদছো? রাকিব চৌধুরী চোখে পানি থাকলে সে শক্ত হয়ে বসে রইল। লাবণ্যকে ফ্লোরে পড়ে রাখা ডায়েরির দিকে ইশারা করে বলল, তোর মায়ের আর কত রূপ তুই সহ্য করবি? ছোট হৃদয় কি পারবে মায়ের নিকৃষ্ট রূপ সামলাতে? লাবণ্য তৎক্ষণাৎ ডায়েরি হাতে নেয়, উল্টে পাল্টে সাফওয়ানের দিকে তাকালো। ছেলেটা কৌতূহল মুখে নিজের হাতে নিয়ে পড়তে শুরু করলো। সম্পূর্ণ পড়া শেষে লাবণ্য থরথর করে কেঁপে উঠে, হাত পা ভেঙে যাচ্ছে তার। মায়ের এরূপ ভয়ঙ্কর রূপ তার হৃদয় আর মানতে পারছে না। বাবাকে ধরে সে উচ্চস্বরে কেঁদে ওঠে। তার ভেতর ঘৃণার পরিমাণের মাত্রা আরও দৃঢ় হলো। ভালোবাসা কি এতই তীব্রতা যা মানুষকে মৃত্যুর নিকট ঠেলে দেয়? কেউ না সাইকো হয়ে যায়, আবার কেউ খারাপ থেকে ভালো মানুষ হয়ে ওঠে। কি আশ্চর্য এই ভালোবাসার শক্তি! সাফওয়ানের চোখ দুটি জ্বলছে। সে হাতের পিঠ দ্বারা চোখ মুছে বেরিয়ে গেল। প্রমুখের জন্য এই প্রথম মায়া অনুভব করলো। ভীষণ বলতে ইচ্ছা হলো, তুই বাকি জীবন অনেক সুখী হ। বিকেলে গধূলি লগ্নে সিরাত বারান্দায় বসে উপন্যাস পড়ছিল। প্রমুখ গেছে ছাদে। সেখানে গাছপালাগুলো লোক দিয়ে কাটিং করছে। কয়েকদিন ধরে প্রমুখ অফিসেও যায় না। সব বিশ্বস্ত কর্মীদের হাতেই ছেড়ে দিয়েছেন। কবির আহাদ ও রায়হান যতদিন আছে সে নিশ্চিন্ত। সিরাতের ফুল খুব পছন্দ, তাই কয়েক মাস আগে প্রমুখ ছাদ ভর্তি ফুল গাছ লাগায়। সেগুলোতে এখন ফুলে ফুলে ভরে গেছে। চারিপাশ কি স্নিগ্ধ লাগছে, মন ভরে শ্বাস নিলে শান্তি লাগে। মাঝে মাঝে বিকেলে সিরাত ছাদে বসে সময় কাটায়, মন প্রাণ জুড়িয়ে যায় তার। সিরাতের গায়ে আজ হলুদের মাঝে লাল প্রিন্টের ম্যাক্সি। পেট উঁচু হয়, হাঁটতেও কষ্ট। বসে থাকতে থাকতে কোমরটা কেমন ব্যথা হয়ে যায়। সে ভারী দেহটানি উঠল, গায়ের ওড়না ঠিকঠাক করে ধীর পায়ে নিচে যায়। জুলেখাকে ডেকে বলল, জুলেখা একটু নাস্তা করো তো, খিদে পেয়েছি। জুলেখার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে। সে আপাতত বাসায় বসে সময় কাটাচ্ছে। কাল মায়ের কাছে ফিরে যাওয়ার কথা। তার মায়ের বয়সও তো বাড়ছে। প্রমুখ আপত্তি করেনি, বলেছে কিছুদিন থেকে চলে আসতে। তাছাড়া প্রতি মাসে তো খরচ পাঠিয়ে দিচ্ছে। জুলেখা নুডলস আর সিদ্ধ ডিম সিরাতকে দিল। সিরাত খেয়ে নেয় ধীরে ধীরে। অতঃপর ফ্রিজ থেকে আচারের বয়ম এনে খেতে থাকলো। কিছুটা সময় খাওয়ার পরে জুলেখার সাহায্যে সিঁড়ি পেয়ে রুমে যায়। দুজনের স্টাফও রাখা হয়েছে তার জন্যে। ওরাও সর্বদা তার সাথে থাকে। সিরাত বিছানায় শুয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।